তুমি সেটি পারবে। তোমরা আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, শুনতে না পারলে জি স্যার। একা একা বলে না দেয়। শুনতে পারছো ভালো, তাহলে আমরা বলছি যে এই পদগুলোর নাম আমরা জানছি। যদি তোমরা জানো তাহলে, এটা আগেও হয়তো তোমরা জেনেছো, জানা আছে বলে ধরে নিচ্ছি তোমাদের। এখন একটু ওই পাঁচটা পদের নাম তোমাকে মিন করতে হবে এখানে, যে তুমি সেটি মাথার ভিতরে নিতে পেরেছো কিনা, কেবল বুঝেই রেখে দিয়েছো কিনা, বোঝার সাথে সাথে সেটি তোমার মনস্থ হয়েছে কিনা। আমি মুখস্থ শব্দটি ব্যবহার করতে চাই না, কারণ ওটাকে তোমরা নেগেটিভ ভাবে দেখো। আমি মুখস্থকে নেগেটিভ ভাবে দেখি না, মুখস্থকে বলতে চাই। তাই তার সমার্থক শব্দ আমি তৈরি করে নিয়েছি, মনস্থ। বলো, মনে আছে কিনা? সাদা। হ্যালো, সাদা কি পদ? এটা পূর্বপদ স্যার। পূর্বপদ। পূর্বপদ। কালো কালো। পরপদ। 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 উভয়ের কমন নাম? সমসমান পদ। সমস্যবান পদ। সমসমান পদ। এই বাক্যটার নাম? বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য। সমাস বাক্য। বা সমাস বাক্য। ভেরি গুড। এই সবগুলো পদ এক জায়গায় সংক্ষেপিত হয়ে যে পদটা তৈরি হয়েছে তার নাম? বলো। সাদা কালো। সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ। আর কি হতে পারে? সমাস দ্বারা গঠিত পদ, কিন্তু আমি যে পদ, যে শব্দটি ব্যবহার করেছি সেটা বলতে পারবো না কেউ? দেখো, এবার বুঝতে পেরেছো, কিন্তু এই পরিস্থিতিটা যদি তুমি ভুলে যাও তাহলে হবে না। আমরা আবারও বলছি, এর নাম হচ্ছে, যেহেতু সব পদ এর ভিতরে আছে, সবের আরেকটা সমার্থক হচ্ছে সমস্ত। এই কথা কি জানো? সমস্ত লোকজন এসেছে, তাহলে এটার নাম সমস্ত পদ। এই মনে ছিল না নাকি? না স্যার, এই সমস্ত মানে শব্দটাই মনে ছিল না। তাহলে এখন থেকে মনে থাকতে হবে। এই সমস্ত পদের সংজ্ঞা হচ্ছে ওই যে তুমি যা বলেছো, সমাসবদ্ধ, সমাস দ্বারা গঠিত, সমাস নিষ্পন্ন, যত সংজ্ঞা দিয়ে পারো। যে সমাসবদ্ধ পদকে সমস্ত পদ বলে, সমাস দ্বারা গঠিত পদকে সমস্ত পদ বলে, সংক্ষেপণের মাধ্যমে প্রাপ্ত পদকে সমস্ত পদ বলে। তাই তো? যেভাবে হোক তুমি সংজ্ঞা দিতে পারো, কোনো ব্যাপার না। আমরা এবার সমাসের প্রকারভেদের ভিতরে যাব। সংজ্ঞাটা আগে দেখলাম। সাধারণত, মানে প্রধানত সমাসের যে প্রকারভেদ, সেখানে 6 প্রকার সমাসের কথা বলা হয়েছে। আমরা আলোচনা করে প্রত্যেকের প্রকৃতি জানার মাধ্যমে তার নামের সাথে সম্পর্ক তৈরি করব। ঠিক আছে? আর প্রধান দুটি সমাসের আলোচনা চলবে। দেখো, এই শব্দের দিকে তাকাও, হত ও আহত, এখানে হচ্ছে কি আসলে? তুমি দেখে একটু বলো, সমস্ত পদের ভিতরে কি কি এসেছে। দেখো তো এখানে ঘটনাটা এরকম হয়েছে কিনা, যে সমস্ত পদের ভিতরে পূর্বপদ ও পরপদ উভয়ই আছে না? হতও আছে, আহতও আছে। ঠিক সত্য ও অসত্যের ভিতরে অসত্যাসত্য, পূর্বপদও আছে, পরপদও আছে। তাই না? সমানভাবে সংক্ষেপণ হয়ে আসছে। কিন্তু কেবল দুইটা পদ সমানভাবে আছে তা নয়। দেখো, তারা তাদের অর্থ সহ সমানভাবে আছে। কথাটা বোঝা যাচ্ছে কিনা একটু খেয়াল করবে, যে এই হতাহতর ভিতরে আমরা হত কেউ পাচ্ছি, আহত কেউ পাচ্ছি, তাই তো? আমরা সত্যাসত্যর ভিতরে এটা পাচ্ছি যে যা বলছে সেখানে সত্যও আছে, কিছু কিছু অসত্যও আছে, তাই তো? অর্থাৎ উভয়ের অনুভয়, পূর্বপদ ও পরপদ, পূর্বপদ ও পরপদ উভয়ের অর্থের কি আছে? সমান, বলো, ভূমিকা প্রাধান্য। আছে। সমান ভূমিকা আছে বা সমান প্রাধান্য আছে, এই কথাটা আমরা বুঝলাম। দেখো, আমরা এই ব্যাস বাক্যটাও আমরা মনে রাখছি, সেখান থেকে আমরা সংক্ষেপণ করছি, সেটি আমাদের মনস্থ হয়েছে। এইবার আমরা প্রক্রিয়াকে বিশ্লেষণ করে দেখলাম যে এখানে যেটি হয়েছে, সংক্ষেপণ করতে এসে পূর্বপদ ও পরপদ উভয়কে তো নিয়েছে। কেবল তাই নয়, ওই উভয়ের যে অর্থ,
সমস্ত পদটির মধ্যে সেই রকম ভাবে ওই অর্থটার গুরুত্ব রয়েছে। কি বলছে খেয়াল করো, সংজ্ঞা এবার, যে সমাসে, অর্থাৎ যে সমাসে মানে কি বলতো, যে সংক্ষেপণ প্রক্রিয়ায়, এই কথাটা কি মাথার ভিতরে ঢুকলো কিনা দেখো তো। আমরা সমাসকে যে সংক্ষেপণের প্রক্রিয়া বলছিলাম মনে আছে? ফলে যে সমাসে মানে হচ্ছে যে সংক্ষেপণ প্রক্রিয়ায় কি হয়, পূর্বপদ ও পরপদের অর্থ প্রধান রূপে প্রকাশ পায়। দেখো, পূর্বপদ হত, পরপদ আহত। হতাহতের ভিতরে এই দুইটা পদের অর্থের সমান উপস্থিতি আছে এবং অর্থেরও প্রাধান্য আছে, তাই তো? তাহলে আমরা দেখলাম যে পূর্বপদ ও পরপদ উভয়ের অর্থের সমান উপস্থিতি আছে বলে এই দুইজন কেউ কাউকে এখান থেকে দ্বন্দ্ব সংঘাত করে হারাতে পারেনি বা বিতাড়িত করে দিতে পারেনি। একটা উড়ে গেছে আরেকটা আছে এরকম হয়নি। দুইজনেরই সমান উপস্থিতি এবং সমান দ্বন্দ্ব দুজনের ভিতরেই আছে। ফলে একজন একজনকে দূর করে দিতে না পেরে দুইজনই, দুটো শব্দই সেখানে উপস্থিত আছে। ফলে এইরকম ঘটনা ঘটছে বিধায় উভয়ের ভিতরে দ্বন্দ্বকে টার্গেট করে এই সমাসটার নাম হয়েছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব বানানটা দেখো, পরীক্ষার ক্ষেত্রে লিখিত পরীক্ষায় এই সমাসের নামের বানান ভুল করলে নম্বর দেওয়া হয় না, ঠিক আছে? নম্বর দেয়া হয় না। কিন্তু দ্বন্দ্ব বানানটা যেন কখনো ভুল না হয়। কোন সময় দ্বন্দ্ব সমাস হবে? যখন পূর্বপদ ও পরপদ উভয়ের অর্থের সমান প্রাধান্য থাকবে। দেখো তো, দ্বন্দ্ব সমাস নিষ্পন্ন হয়েছে কিসের মাধ্যমে? হত আর আহত মিলে যে হতাহত হলো, কিসের মাধ্যমে এটা? সন্ধির মাধ্যমে। ওকে, সন্ধির মাধ্যমে হয়েছে। এবং সন্ধির কোন নিয়ম? অ আর অ মিলে আ হয়। এই নিয়ম তোমরা সন্ধিতে পড়েছিলে। আচ্ছা, এটা কোন সন্ধি বলো তো, হতাহত? কে একজন বলো। সরসন্ধি। স্বরসন্ধি। কারণ স্বর আর স্বর যুক্ত হয়েছে তাই। ওকে। আচ্ছা, সত্য আর সত্য দেখো তো, সত্য আছে অসত্য আছে, তার মানে উভয়ের অর্থের সমান প্রাধান্য। একটা সংক্ষেপে তুমি এই কথা একটু মাথায় রাখতে পারো, যদি বোঝার ক্ষেত্রে ঘাটতি রয়ে যায় এখনো, তখন তোমাকে ভাবতে হবে যে দুই পদের মধ্যে এবং ও আর, এবং ও আর, আর বুঝছো, আরো একটা জায়গা, যে এবং ও আর এই তিনটা কনজাংশন বা সংযোজক আমরা মাঝখানে সাধারণত ব্যবহার করতে পারি, তবে ও এর ব্যবহার অনেক বেশি থাকে। এই তিনটি অব্যয়ের যে কোনো একটি অবশ্যই ব্যবহৃত হয়। আমার মনে হয় তোমরা দ্বন্দ্ব সমাসকে বুঝতে পেরেছো, যে দ্বন্দ্ব সংঘাত থাকবে কাদের মধ্যে? পূর্বপদ ও পরপদ উভয়ের মধ্যে, এবং কেউ কাউকে হারাতে পারবে না, উভয়ই সমান অবস্থান নিয়ে উপস্থিত থাকবে। এইবার এই পূর্বপদ ও পরপদ উভয়ের মধ্যে যে দ্বন্দ্বটা হয়, সেই দ্বন্দ্বের বিভিন্ন প্রক্রিয়া থাকে, বিভিন্ন ধরন হয়, যে কোন টাইপের দ্বন্দ্ব এখানে বোঝাচ্ছে। দ্বন্দ্বটা তৈরি হয়েছে, যে শব্দটি গঠিত হচ্ছে সেই শব্দে উভয়ের সমান প্রাধান্য থাকবে। হুম। মিলনার্থক দ্বন্দ্ব, মা বাবা, মাসি পিসি, জিন পরি, চা বিস্কুট, এরা মিলনার্থক দ্বন্দ্ব, অর্থাৎ এদের ভিতর থেকে মিলনের যে জায়গাটা, এদের ভিতরে দ্বন্দ্ব সংঘাত নাই আসলে, মিলেমিশে থাকতে পারলেই ভালো হয়। ঠিক যেমন দা কুমড়া কিন্তু মিলনার্থক নয়। এরা কি করে থাকে? তো এরা তো মারামারির ভিতরে থাকে, একটা একটা দেখলেই এরা সহ্য করতে পারে না। দুই ভাই আছে, একজন একজনকে দেখতে পারে না। ফলে ওখানে নাম হচ্ছে বিরোধার্থক। দেখো তো,
অর্থটা এসে কোত্থেকে? অর্থাৎ এই দুটো শব্দ পরস্পর যে ধরনের অর্থ প্রকাশ করে সেই অর্থের প্রেক্ষিতে এদের নাম হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বিরোধার্থক নিলাম। এবার দেখো বিপরীতার্থ। আয় ব্যয়, জমা খরচ, ছেলে বুড়ো, বুঝতে পারছো? এখন তোমার কাছে মনে হতে পারে ছেলে কি হয়ে বুড়োর বিপরীত। নবীন প্রবীণ যদি হয় ছেলে বুড়ো হবে না, তাই না? একই। লাভ লোকসান, হত আহত। দেখো, এই যে প্রথমে আমি যে দুটো শব্দ নিয়েছিলাম, এটাতে হত একটা বিপরীত এর আহত, তাও হচ্ছে। আবার কি তোমরা আছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, আবার হত আহতকে তোমরা এক অর্থে কিন্তু দুটি বিশেষণ যোগে দ্বন্দ্ব বলতে পারো। দেখো তো, হতটা এমন একটা অবস্থা হয়েছে, ওই লোকের অবস্থা বোঝাচ্ছে না যে হত মানুষ অর্থাৎ মৃত মানুষ, সেই অর্থে আহত তার একটা অবস্থা বোঝাচ্ছে, এটাও একটা বিশেষণ গুণ। আমরা অবস্থা বুঝছি একটা লোকের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ মানে সেরকম একটা সংখ্যা পড়েছিলে। ফলে এই হত আহতকে কিন্তু তুমি একই সাথে দুটি বিশেষণ যোগেও দ্বন্দ্ব বলতে পারো। আমরা যাই সামনে দেখো, প্রায় সমার্থক শব্দ যোগে দ্বন্দ্ব। কাপড়, খালি কার চোখ, পোকা, দয়া মায়া। দেখো, বলছে দয়াও যা মায়াও তো প্রায় কাছাকাছি, তাই প্রায় সমার্থক, প্রায় সমর্থক, সমার্থক শব্দ যোগে। বলছে ওটা তো প্রায় ছিল, এটা একেবারে একই। ফলে এবার সম অর্থ দিচ্ছে, তাই সমার্থক শব্দ, কিন্তু এমন ভাবে শব্দটি তৈরি হচ্ছে একজন একজনকে হারাতে পারছে না, দূর করে দিতে পারছে না, একটাকে বাদ দিয়ে আরেকটাকে গ্রহণ করা যাচ্ছে না। এরকম ভাবে যখন পৌঁছে যায় বিশ্লেষণ, তখন তাকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। এবং বিভিন্ন প্রক্রিয়া দেখতে পারলাম। দেখো, সহচর শব্দ যোগে দ্বন্দ্ব। এই যে চা বিস্কুট, তুমি এটাকে মিলনার্থক দ্বন্দ্ব একবার পড়েছিলে। হুম। এখন আবার সহচর শব্দ যোগে দ্বন্দ্ব হচ্ছে। অঙ্গবাচক দ্বন্দ্ব, সহজে কিন্তু এগুলো বোঝা যায়, হাত পা নাক কান মুখ। হ্যাঁ, এটা অঙ্গবাচক দ্বন্দ্ব। সংখ্যাবাচক দ্বন্দ্ব, 7 5 9 6। এই জায়গাটাই আমি একটু দ্বিমত পোষণ করে থাকি, তোমাদের এটা বলতেই হবে, যদিও প্রচলিত বইয়ে এটা এখানে উল্লেখ আছে। আচ্ছা, 7 5 দ্বারা কি 7 বা 5 এরকম কিছু বোঝাচ্ছে? 7 5, সাত না পাঁচের স্যার। ব্যাস, 7 5-এর ব্যাস বাক্য ধরো পড়লাম, 7 ও 5, 7। কিন্তু 7 5 দ্বারা কি 7 আর 5-এর কিছু বোঝায় না? দুইটা মিলিয়ে এমন একটা শব্দ হয় যা অন্য কিছুকে বোঝায়। স্যার এটা তো অন্য কিছু আচ্ছা, বোঝাচ্ছে। 9 6 কি বোঝাচ্ছে? 9 6 নয় মানে ছয় কি মানে ওখানে 15 হবে? যে নয়ও সেভেন থাকলে না, সেভেন স্যার। কে খাওন দিব কে ওর আমি গড়ে তো নিজেরা ভালো মন্দ হ্যাঁ, 9 6 মানে কি বলছে এটা ঠিক নেই, হক নক কথা বলা হচ্ছে, এখন একটা তখন একটা, এই 9 6 করা। সেটি অর্থের জন্য প্রায় হয় যে আপনি 9 6 করছেন, মানে অর্থ তছরূপ করা অর্থে। ফলে আমি বলছি এই শব্দগুলোকে, এই সংখ্যাবাচক শব্দযোগে দ্বন্দ্ব এমন জায়গায় রাখাটা ঠিক নয়। এটা হতে পারতো যে ভিন্নার্থক শব্দ প্রকাশে সংখ্যাবাচক শব্দযোগে দ্বন্দ্ব, এইরকম যদি এর নামটা হতো এইভাবে, বা এই কাজটা এখানে আছে, তাহলে আমার কাছে মনে হয় এটি ভালো হতো। 7 17 মানে কি? ওই 7 17, ওইটা কি 7 17 শুরু করেছিস, মানে এখন একটা তখন একটা, কথায় কোনো মানে ই নাই, সিদ্ধান্ত নাই বা নিশ্চয়তা নেই। আচ্ছা, 19 20 কি মানে কি? এতে একেবারে 19 20 পার্থক্য, সামান্য একটু।
19-20 বলে যা বোঝায় তার ভিতরে 19 আর 20-এর কোনো অবস্থান আছে? নাই। না। ফলে এই শব্দগুলোকে এই দ্বন্দ্বের ভিতরে রাখা এরকম করে ঠিক হয়নি। উপরে যেমন দেখো, ওই যে যখন বলা হয় চা বিস্কুট, ওখানে কি তুমি চা বিস্কিট ছাড়া আর কিছু তো থাকতে পারে, অনেক কিছু, তবে চা বিস্কিট নিশ্চিত থাকবে, থাকবে না? জি স্যার। ধুতি গামছা, এও তো ধুতি গামছার অবস্থানই সেখানে থাকবে। পোশাক টোশাক দান করা ধুতি গামছা, এই যে হাত পা নাক কান, এখানে কিন্তু অন্য কিচ্ছু বোঝা যাচ্ছে না। কিন্তু এই যে যে কয়টা শব্দ, যেমন দেখো, আজকে ওই ইন্টারমিডিয়েট পরীক্ষায় একটা প্রশ্ন দিয়েছিলাম, মানে টেস্ট পরীক্ষা হয়েছে তো, লিখছিলাম 7-17 আর 19-20-তে অনেক তফাৎ। বলো কি ভুল, এই যে শুদ্ধ করতে দিয়েছি বাক্য, 7-17। স্যারের বিস্তর তফাৎ। মনে করেন ওই হ্যাঁ, আলোচনা বিস্তর তফাৎ হোক, অনেক তফাৎ, বিস্তর তফাৎ, তাতে সমস্যা নেই। বলছি যে 7-17 না, কিন্তু 7-17 আর 19-20 দিয়েছি, আসলে 19-20 থাকবো না, না। 19-20। ওই একাই তুমি যদি তুমি যদি এটাকে বলো এই 19-20 তফাৎ আর কি, তাহলে কিন্তু হবে না। শব্দটি বাগধারা অর্থে প্রয়োগ করা হয়, 19-20 মানে হচ্ছে সামান্য পার্থক্য, নট 19-20। ঠিক আছে, 19-20 নয়। এখানে এই যে 7-5, তুমি কি এখানে 7-25 বলতে পারবা? বললে হবে না। ফলে দেখো, একবার 7-17 হয়ে যায়, আর একবার 7-5 হয়ে যায়। 7-5 বাবা মানে ওই 7-5ও যা হয়, 7-17 সেই অর্থে সমার্থক অনেকটা। তাহলে আমরা বুঝলাম, যা আছে সেটি জানলাম, যা হওয়ার উচিত সেটিও বললাম। দেখো, দুটি সর্বনাম যোগে দ্বন্দ্ব, যা তা, যে সে, যথা তথা, তুমি আমি, এখানে সেখানে, দুই পাশে দুটি সর্বনাম আছে, কোনো সমস্যা নেই, তাই বোঝাচ্ছে। দুটি বিশেষণ যোগে দ্বন্দ্ব, দেখো তো, ভালো ও মন্দ। আচ্ছা, ভালো মন্দকে কি একই সাথে বিপরীতার্থক শব্দ যোগে দ্বন্দ্ব বলা যায় না? দেখো তো, কম বেশিকে বিপরীতার্থক শব্দ বলা যায় না? জি স্যার। আসল নকল বলা যায়, বাকি বকেয়া বলা যায়। বাকি বকেয়াকে বিপরীত বলা যাবে না, বাকি বকেয়াকে বলা হবে প্রায় সমার্থক। যদিও সমার্থকই এটা, আমার বকেয়া এই কয় টাকা আছে, বাকি এই কয় টাকা আছে, কথায় একই। তার মানে এটা সমার্থক শব্দ যোগে দ্বন্দ্ব। কিন্তু দুটোই বিশেষণ, তাই আমরা দুটি বিশেষণ যোগে নিয়েছি। তাহলে এই শব্দের ভিতরে তুমি একই সাথে তার পদের বিচারের তাদের সম্পর্ক তৈরি করে দিতে পারো, তারা পরস্পর কি অর্থ দিচ্ছে সেই ভিত্তিতেও তোমরা ঠিক। যাও এদিকে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম ভালো মন্দ, কম বেশি, আসল নকল, বাকি বকেয়া, এইগুলো তুমি পরস্পর শব্দের অর্থ বিচারের ক্ষেত্রে ভিন্ন নামও দিতে পারো। কোন নাম দিয়ে কোন চার্টে সেটি আছে সেটি আমাদের কাছে বড় বিষয় নয়, কিন্তু আমরা বুঝতে পারার জায়গায় পরিচ্ছন্নতাকে নিতে পেরেছি কিনা, যে ভালো মন্দ একই সাথে, ভালোর বিপরীত মন্দ, ওকে দুটি বিপরীতার্থক শব্দ যোগে দ্বন্দ্ব। আবার ভালো মন্দ দুটোই বিশেষণ হিসেবে ব্যবহার করা যায়, ফলে এটাকে আমি দুটি বিশেষণ যোগেও দ্বন্দ্ব বলতে পারি। এই কথাটা কি বোঝা গেছে? জি স্যার। এটা কিন্তু মুখস্থ করতে বসার বিষয় নয় খালি, তুমি এইরকম করে শব্দের সম্পর্কটাকে বা তোমার আহ, মানে বুঝে নেওয়ার যে পরিচ্ছন্নতা সেটিকে কাজে লাগাবে। তুমি ধরো এটা মুখস্থ করতে বসে, ও দুটি বিশেষণ যোগে দ্বন্দ্ব, ভালো মন্দ, হ্যাঁ তাই তো, দুটি বিশেষণ, ঠিক আছে, দুটি বিশেষণ যোগে দ্বন্দ্ব। এর আগে তুমি দুটি বিপরীতার্থক শব্দ যোগে দ্বন্দ্ব পড়েছো, তুমি ওটার সাথে এটাকে কমিউনিকেট করতে পারো, তাহলে তোমার পড়াটা ভালো হচ্ছে না, তুমি সচেতন পাঠক নও। ঠিক আছে। কেউ একজন আমাকে প্রশ্ন করেছে যে, স্যার একটু বলবেন, একজন মধ্যম মানের স্টুডেন্টের ক্যাডার হওয়ার জন্য দৈনিক কত ঘন্টা বই পড়তে হবে?
আচ্ছা, এইটা কোনো প্রশ্ন হতে পারে তোমাদের কাছে মনে হয়? দেখি তোমরা যারা আছো বা যে প্রশ্ন করেছো সে এখানে আছো কিনা। একই বিষয় পড়ে মনে রাখার যে ব্যাপারটা, সেটা কার ক্যালিবারে কি বলবে, সে কতদিনে কতটা শেষ করতে পারবে, সে শুরু করে কতদিন পর্যন্ত তার প্রথম শুরু করার দমকে ধরে রাখতে পারবে, শুরু করে সে কবে আবার দ্রুত ছেড়ে দিয়ে অন্যদিকে ব্যস্ত হয়ে যাবে না, এইসব থাকে না। এইখানে দিন বা দিন হিসাব করে যে এতদিন পর এটা বলার, এটা কোনো প্রশ্ন হতে পারে? আমি এটা বুঝে পাইনি। পড়ার ধরনটা তোমার এমন হতে হবে যে পড়াটা তুমি পড়ছো সেটি কাজের হয়ে যাক, তুমি এগোতে থাকো, পরীক্ষা চলতে থাকুক, এক একটা পরীক্ষা দিতে দিতে তোমার দুর্বলতার জায়গা ধরা হোক, তুমি আরো পড়ো, তারপরে তুমি দেখো এগিয়ে যাও, তোমার সফলতা এসে যাবে। এটা তো একটা সাকসেস তো কোনো হিসাব নিকাশের বিষয় নয়, এবং সাকসেসে কোনো দাড়ি নেই, সাকসেসের কোনো সমাপ্তি নেই, সাকসেসের কোনো পূর্ণতা নেই। এই কথাটা বোধহয় তোমরা বুঝতে পেরেছো। যে কোনো মুহূর্তেই তোমার যে কোনো সাকসেস নাই হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তেই তুমি তোমার ওই সাকসেস থেকে তোমার নিজেই বুঝে নিতে পারো না এই সাকসেসই আমার সাকসেস নয়, আরো এগিয়ে যাওয়াটাই আমার সাকসেস। এই প্রসঙ্গে একটা কথা বলি। একটা কথা বলেছেন একজন, গত 10 তারিখে ওনার বোধহয় জন্মদিন ছিল। স্বামী বিবেকানন্দের নাম তোমরা শুনেছো না? স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছেন, ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। দারুণ কথা না, বলো? জি ওঠো, স্যার। জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। খুবই ভালো। আমি স্টুডেন্ট লাইফে কথাকে খুব কাজে লাগিয়েছি বা মনে করতাম, দারুণ একটা কথা বলেছেন। কিন্তু আমার কেন যেন মনে 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 হতো কথাটা ঠিক নেই অত বেশি। ওখানেও থেমে যাওয়ার একটা কথা আছে, খেয়াল করছো? লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না মানে হচ্ছে কেমন যেন লক্ষ্যে পৌঁছে গেলেই তখন থেমে যাওয়া যাবে। বিষয়টি এখানে নয়। ওঠো, জাগো, লক্ষ্যে পৌঁছেও থেমো না, এটা বোধহয় আরো বেশি কাজের ছিল। তোমাদের কাছে কি মনে হয়? ভাবো না নতুন করে। তুমি যা থেকে অনুপ্রাণিত হবে তাতেই তুমি গেঁথে থেকে যাবে তা কেন? তাকে তুমি নতুন করে যদি আবার নিতে পারো তাহলে কি সমস্যা? আবার ভাবনাটায় নতুন ভাবনা আসলে কি সমস্যা? তাতে তো আরেকটা ভাবনাকে একদম মাটি দিয়ে দেওয়া হয় না, ভাবনার ভিন্ন মাত্রিকতা তৈরি হয়। ওঠো, জাগো, লক্ষ্যে যেও থেমো না। হুম? এগিয়ে যাও। ফলে আমি ওই প্রশ্নের কোনো উত্তর দিতে পারিনি যে জিজ্ঞেস করেছে, কারণ আমি বাকছল করি না, আমার পক্ষে করা একটু কঠিন হয়। ডিউরেশন বেঁধে দিয়ে কাউকে সাফল্যের মাত্রা দেখিয়ে দেওয়া যাবে, এই ধরনের আহ, উম, কথা আমি কখনো বলতে পারি না। কথা বুঝছো? তুমি চেষ্টা করো, তোমার দম তুমি বুঝবে, কত সময় তোমায় সেটি সম্পন্ন করতে পারবে। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা শুরু করি একটা উদ্যমে, হয়তো কোনো এক সময় কারোর দ্বারা কোনো একভাবে একটা অনুপ্রেরণা পাই, শুরু করি, কিন্তু আমরা লাস্ট পর্যন্ত সেই অনুপ্রেরণাকে ধরে রাখতে পারি না। সেটা কিন্তু ধরে না রাখতে পারলে আমাদের ক্ষতি হয়ে যাবে। আমি ক্ষতিটা চিরকালীন বলছি না, তুমি যে লক্ষ্যে যাচ্ছ সেই লক্ষ্যের ক্ষতিটা হয়ে যাবে যদি সেটিকে ধরে রাখতে না পারো। কিন্তু নিশ্চিত তোমার জীবন কিন্তু একদিক থেকে পথ করে নেবেই, কেউ ঠেকাতে পারবে না। নিশ্চিত রূপে তোমার জীবন একদিক থেকে পথ করবেই, এই আশায় থাকো। ফলে সেই পথটাকে সুন্দর করা যায় কিনা সেটা ভাবো। ঠিক আছে? দেখো আমরা পরে যাই, দুটি ক্রিয়া, দুটি ক্রিয়া যোগে হচ্ছে বলতে দেখাশোনা, আসা যাওয়া, দুইটা ক্রিয়া আছে, কাজ আছে। তাই আবার আসা যাওয়াকে কিন্তু তুমি বিপরীতার্থকে নিতে পারো।
আসা আর যাওয়া। কিন্তু দেখা শোনা এটাকে বিপরীতার্থক সেই অর্থে নেওয়া যায় না। আমরা অর্থের বিচারে যাচ্ছি। দেওয়া অথবা, এই দেখো, এই দেওয়া অথবা শব্দের আবার একটা আলাদা প্রয়োগ আছে। সেটি হচ্ছে ওই যে যৌতুকের ব্যাপার আছে। দেওয়া অথবা মানে হচ্ছে মেয়ের বিয়ের সময় মেয়েকে কি দেওয়াটা হবে, যৌতুক যৌতুক এই ব্যাপারে, এই কথাটা কিন্তু সেই অর্থে ব্যবহার করা হয়। ওকে, দুটি ক্রিয়া বিশেষণ যোগে দ্বন্দ্ব, এই শব্দটা তোমরা বোঝো কিনা দেখো। বলছে ধীরে সুস্থে। আচ্ছা, ধীরে সুস্থে কি সমার্থক না প্রায়, বলো তো? জি প্রায় স্যার। সমার্থক। কিন্তু কিন্তু ক্রিয়া বিশেষণ যোগে কেন বলেছে? বলছে যে কাজটা হওয়ার যে ধরন, ওই ধীরে শব্দটা কাজের বিশেষণকে বোঝাচ্ছে। ধীরে মানে কি, এটা কাজ কিভাবে হচ্ছে তাই বোঝাচ্ছে ধীরে। সুস্থে, ওই ধীরেরই সমার্থক হচ্ছে সেখানে। ফলে এটা শব্দ দুইটা ক্রিয়ার গুণকে প্রকাশ করছে। ফলে আমার একটু মাঝে মাঝে এরকমই হচ্ছে। আমি সরি, আসলে কিছু করার নেই তো, গলা একটা মানে খুব পরিচ্ছন্নতা অনুভব করছি না এই কিছুদিন, ঠান্ডা লাগার কারণে। ফলে একটু কাশি হচ্ছে। এই তাহলে ধীরে সুস্থে আমরা বুঝলাম যে ক্রিয়ার গুণকে প্রকাশ করেছে, তাই এটি দুটি ক্রিয়া বিশেষণ যোগে দ্বন্দ্ব হচ্ছে। একই সাথে ধীর এবং সুস্থ পরস্পরের সমার্থক, তাই দুটি সমার্থক শব্দ যোগে দ্বন্দ্ব এখানে হতে পারে। আগে পাছে দুটি বিপরীতার্থক শব্দ। আবার আগে পাছে দ্বারা যে আগে হয়েছে, কখন? আগে। দেখো, সময়কে বোঝাচ্ছে। পাছে মানে পরে বোঝাচ্ছে। আচ্ছা, সময় বোঝালে যে সেটি ক্রিয়া বিশেষণ হয়, এই ধারণা কি তোমাদের আছে? যদিও আমি এখনো ব্যাকরণ শব্দ শ্রেণী পড়াইনি তোমাদের, অর্থাৎ পদ পড়াইনি এখনো, সেটা পড়াতে গেলে তোমাদের এটা বুঝতে হবে। কিন্তু একটু আড়ালে জিজ্ঞেস করে নি, এই ধারণা কি তোমাদের আছে যে সময় বোঝালে ক্রিয়া বিশেষণ হয়? না স্যার। আচ্ছা, তোমরা কি ইংরেজিতে অ্যাডভার্ব পড়েছো? হ্যাঁ স্যার। অ্যাডভার্ব যদি পড়ে থাকো, ওখানে কয় প্রকারের অ্যাডভার্বের কথা তোমরা শুনেছো? তোমরা কি তিন প্রকার অ্যাডভার্বের কথা শুনেছো? ম্যানার, প্লেস এন্ড টাইম, হ্যাঁ জি এমপিটি। স্যার। তো এমপিটি, পিটিটি তো আছে, সময় বোঝাচ্ছে। এমপিটি, পি ফর প্লেস, টি ফর টাইম, এম ফর ম্যানার। এই যে ম্যানার হচ্ছে ধীরে সুস্থে, টাইম হচ্ছে আগে পাচ্ছে, আগে অথবা পাচ্ছে, আফটার আর বিফোর, আগে পেছনে বোঝাচ্ছে। যদি বলা যায় যে সে সকাল 9টায় কলেজে গিয়েছে, তা আমি সকাল 9টাকে টার্গেট করলাম, বলো এটা কোন ধরনের পদ, কি নাম দেবা? খেয়াল করেছো? সে সকাল 9টায়, সকাল বাদ দিলাম, সকালে বললাম শুধু, ধরো অ্যাডভার্ব অফ টাইম, ক্রিয়া বিশেষণ। খেয়াল করো, অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ না? ক্রিয়ার সংঘটিত হওয়ার সময়কে নির্দেশ করেছে, ফলে এটা অ্যাডভার্ব অফ টাইম। এভাবে কি অ্যাডভার্ব অফ টাইম পড়নি বাংলা? এরকম করে একজনকে বলা হয় যে আপনি কি ইংরেজি বোঝেন? হয়তো হ্যাঁ, বাংলা করে দিলে বুঝিয়ে দিলে বুঝি। কথাটা খুবই হাসির মনে হতে পারে, সিলি মনে হতে পারে, কিন্তু আসলে বোঝার প্রক্রিয়া কিন্তু সেটাই। আমাদের, তাদের মাদার টাং আমাদের বাংলা, তাদের সেইভাবেই বোঝাটা ভালো। বুঝলে ওটা কাজের হয়, তুমি ইংরেজিতে প্রয়োগ করতে পারবে, খারাপ না। তাহলে ম্যানার প্লেস টাইম বুঝে কিনা কিন্তু। আচ্ছা, তাহলে যদি বলতাম ওখানে কলেজেটা কি, সে সকালে কলেজে গিয়েছে, বলো তো কলেজে কি হবে? বিশেষ্য পদ, এটা হচ্ছে প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস, ক্রিয়া বিশেষণ, স্থানবাচক ক্রিয়া বিশেষণ। এটা নাম দিতে হবে, তাই নট বিশেষ্য পদ। তুমি এটাকে বিশেষ্য পদ বলতে পারবে না। ধরতে পেরেছো? এটা তো তোমাদের ভয়েস চেঞ্জ করতে গেলেও সেখানে পড়া লাগবে। সে কলেজে যায়, তুমি এটাকে ই করতে পারো, প্যাসিভ ভয়েস করতে পারো? আচ্ছা, কেউ করতে পারবা প্যাসিভ ভয়েস? সে কলেজে যায়। হুম?
করতে পারবো না। কিভাবে করতে পারবো না, কত কেন করতে পারবো না? করতে পারবো না কারণ এখানে অবজেক্ট নাই। এখানে কলেজটা অবজেক্ট নয়। অবজেক্ট তো বিশেষ্য পদ হয়, অথবা প্রোনাউন হতে পারে। প্রোনাউনের অবজেক্টিভ কেস হতে পারে অবজেক্ট। ফলে তখন প্যাসিভ করা যায়। কিন্তু এখানে আছে একেবারেই, দেখো তুমি এটাকে নাউন হিসেবে ধরতে পারছো না, এটাকে তোমাকে ধরতে হচ্ছে অ্যাডভার্ব হিসেবে। আর নাউন হিসেবে না ধরতে পারলে তাহলে তুমি সাবজেক্ট করতে পারবে না। ফলে তুমি অবজেক্টকে সাবজেক্ট করার ক্ষমতা হারিয়ে ফেলেছো, যদি তোমাদের প্যাসিভ ভয়েস ভালো বোঝা থাকে। ফলে এই যে যে শব্দগুলো, দেখো, পড়াচ্ছি একটা জিনিস, অথচ তার সাথে কানেক্ট হয়ে তোমার আরেকটা জিনিস চলে এসেছে। সেটি হলো, আমি তোমাকে বোঝাতে চাইলাম যে তুমি এরকম কানেক্ট করে বিষয়কে বুঝতে পারো কিনা পরস্পর। এখানে কিন্তু আমাকে বোঝাতে যাওয়ার কোনো ব্যাপার নেই। আমি তোমাকে যেটা বলতে চেয়েছি, বুঝতে পেরেছো? যে তুমি যদি এরকম পূর্বাপর অথবা এক বিষয় থেকে আরেক বিষয়ের সাথে, বিশেষ করে ভাষা যেহেতু, ল্যাঙ্গুয়েজ যেহেতু, এটা ইংরেজি এবং বাংলার এখানে ভিন্নতা নেই। এই বোঝার এই জায়গাটায় ভিন্নতা নেই। ওখানে ইংরেজিতে নাম দিয়েছে, এখানে বাংলায় নাম দিয়েছে, দ্যাটস ইট। তুমি উভয়কে বুঝতে পারো কিনা সেটি হচ্ছে জরুরি। তাহলে এই যে দুটি ক্রিয়া বিশেষণ যোগে দ্বন্দ্ব, এই নামটা যে আমি নিলাম, ফলে তোমার এই কথাটা নর্মালি চলে আসবে। একই সাথে তুমি ব্যাকরণিক শব্দ শ্রেণী একটা ধারণাও পাচ্ছ। খুব জরুরি কিন্তু তোমাদের পড়াটা আরো কাজের হোক। তোমাদের টার্গেট হচ্ছে কমন বাঁধানো, বেশি পড়া, এরকম বিষয়টা তোমরা মাথায় রাখো বেশিরভাগ ক্ষেত্রে। কত বই পড়লে কাজ হবে, কতগুলো বই আমার কমপ্লিট হয়েছে, কিচ্ছু না। খালি টপিক। সমাসের সম্পর্কে আমার ধারণা পরিচ্ছন্ন, 6টা সমাস সম্পর্কে, যে কিভাবে সমাস সংক্ষেপণ করে আমি জানি। যে শব্দই দিক না কেন, প্রক্রিয়ার ভিতরে ফেলে দিয়ে আমি তা পারবই, এই আত্মবিশ্বাস নিজের ভিতরে গ্রো করতে হয়। বুঝছো? এরপরে অনেক বেশি বই পড়ে পড়ে নিজেকে একটু যাচাই করে ফেলতে হয়। হ্যাঁ, তুমি দেখবা যে পড়তে গেলেই তোমার সব বই জানা, তোমার ভিতরে সব আছে, খালি একটু ওগুলোকে ওর সাথে সম্পর্কিত করা, আর কিচ্ছু না। কিন্তু যখন তুমি সব পড়ে ভাববা কি এত আমি পড়ে ফেলবো, আমার সব মনে থাকতে হবে, তারপরে অ্যান্সার দেবো, তাহলে কিন্তু আর হবে না। কেবল ওই সময় হতে পারে, ওই পড়ার পর পড়েননি, আর পরে এসে তোমাকে আবারও ওই অনেক পড়ার ভিতরে ঢুকতে হবে, আর পারবে না। বুঝছো? আমি সবসময় তোমাদের চেষ্টা করেছি, মানে তোমাদের বলতে আমি শিক্ষার্থীদের, সব জায়গায় শিক্ষার্থীদের কথা বোঝাই, আমার যারা আছে তাদেরও, যে তোমাকে তৈরি করতে হবে। বুঝছো? প্রক্রিয়াটা আমরা কেবল বলতে পারি। দেখো, আমরা এই যে দুধেও ভাতে, দেখো দুধে ভাতে স্যার কি ডিসকানেক্টেড? Maybe.
তোমরা কি আছো? হ্যালো। স্যার আসি স্যার। আমার এই যে ওয়াইফাই চলে গিয়েছে, আমি এবার ওই ডেটা কানেকশন নিলাম হটস্পটের। তোমরা ছিলে কোন পর্যন্ত? আমি কি বেশি দূরে এগিয়ে গিয়েছিলাম নাকি? অলোক দ্বন্দ্ব শুরু করেছিলেন স্যার। অলোক দ্বন্দ্ব শুরু করেছিলাম। তুমি যাও, আমি পড়ানো শেষ করে আসবো। হুম। তাহলে আমরা বলছিলাম যে বিভক্তি লোপ হয় না কোন জায়গা থেকে? পূর্বপদ থেকে এবং পরপদ থেকে। সমস্ত পদে সে বিভক্তি রয়ে যায়, এই কথা বোধহয় আমরা বলে ফেলেছিলাম না? যখন এই বিভক্তির লোপ হয় না তখন তাকে বলা হয় অলোপ। খেয়াল করো, লয়ের রস্যু ক, আর এখানে হয়েছে লোপ। তাহলে লয়ের রস্যু ক, লোপ মানে হলো লোপ। বিভক্তির লোপ হয় না বিধায় নামটা হয়েছে অলুক, নট অলুক। বলতো কেন অলুক? অটা নেতিবাচক অর্থে এসেছে, তাই অটা এর থেকে আলাদা হয়ে উচ্চারিত হবে না। অলুক, অলুক দ্বন্দ্ব। কি লোপ হয় না? বিভক্তি লোপ হয় না। আচ্ছা, একটু কিন্তু তুমি ধীরে সুস্থে বললে। ধীরে সুস্থকে আমরা কি দ্বন্দ্ব বলেছিলাম বলো? ক্রিয়া বিশেষণ। দুটি ক্রিয়া বিশেষণ যোগ দ্বন্দ্ব। দেখো তো, একই সাথে তুমি একে কি অলুক দ্বন্দ্ব বলতে পারো না? জি স্যার। ধীর ও সুস্থ মূল শব্দ, তাই তার সাথে এ বিভক্তি আছে, কিন্তু সেটি লোপ হয়নি। আমরা একই সাথে বলতে পারি এটা অলুক দ্বন্দ্ব। হয় যে, বলছি খালি যে যেখানে আছে তাকে সেখানেই আমরা বলি। আমরা বিশ্লেষণের মাধ্যমে তার সম্পর্ক কতদূর পর্যন্ত যায় সেটি অনুভব করব। এগুলো সব অলুক দ্বন্দ্ব আছে। আচ্ছা, এখানে দেখো আছে সাপে নেউলে। দেখো তো, অলুক দ্বন্দ্বের বাইরে যে একে আর কি বলা যেতে পারে? ওই দেখো, ধীরে সুস্থে যে লেখা আছে, দেখছো? সাপে নেউলেকে অলুক দ্বন্দ্বের বাইরে যে বিরোধার্থক। আর কি বলতে পারো? বিরোধার্থক দ্বন্দ্ব স্যার। বিরোধার্থক দ্বন্দ্ব। কারণ সাপ আর নেউল এদের ভিতরে বিরোধ আছে না? ওকে, তাহলে তোমরা কাজ করাতে পারছো। আমরা এইবার দেখলাম যে ওর বাইরে এসে আরেকটা জিনিস আছে, বহুপদী দ্বন্দ্ব। বলছে কখন? বলছে এতক্ষণ তো আপনারা দুইটা পদ দেখছেন, এখন দেখেন যে পদ আছে তিনটা। তার মানে তিন পদ বা বহুপদে দ্বন্দ্ব হলে তাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব। দ্বন্দ্ব মানে ওই সেই একই সংঘাত উপস্থিত থাকবে, একজন একজনকে এখান থেকে দূর করে দিতে পারবে না, উভয়ের অবস্থান সমানভাবে থাকবে। সাহেব বিবি গুলাম, পদ্মা মেঘনা যমুনা, হুম, হাত পা নাক চোখ মুখ কান, এই থাকলো। কিন্তু এই বহুপদ যদি সমাসবদ্ধ হয়ে এক পদে পরিণত হয়, শর্তগুলো খেয়াল করো। বলছে আছে বহুপদ, কিন্তু সেটি সমাসবদ্ধ হয়ে এক পদে পরিণত যখন হবে। এখানে কিন্তু তিনটে পদই আছে, যদিও এইটা তিনটে পদ মিলে একটা পদ হয়েছে, কিন্তু বলতে চাচ্ছে যে লেখার ধরনই হয়ে যাবে, একটাই পরিণত হয়ে যাবে। তখন আমরা তাকে বলতে পারবো একশেষ দ্বন্দ্ব। কোন সময়? যখন বহুপদ একটা পদে পরিণত হবে। ঠিক আছে? কিরকম নাম হতে পারে? যেমন দেখো, সে, তুমি ও আমি। দেখো, আমরা, হয়ে যায় একটা পদে পরিণত হয়ে গেছে। তাহলে আমরা একশেষ দ্বন্দ্ব আমরা বুঝতে পারলাম। কয়টা দেখলাম দ্বন্দ্ব সমাস? স্যার তাহলে বহুপদী দ্বন্দ্ব। জায়া ও পতি দম্পতিও কি কি হ্যাঁ, জায়াও পতি। জায়াও পতি, ধরো দম্পতি। বোধহয় আমি কোথাও বলেছিলাম, বা আমার ওই শিটে থাকতে পারে। সরি, এটা দম্পতি হবে। থাকতে পারে যে এখানেও এক পদে পরিণত হয়েছে, অর্থাৎ মিলে গেছে দুইটা পদ। কিন্তু একটা শর্ত এখানে আসলে নাই, সেটি হচ্ছে বহুপদ যখন হবে, অর্থাৎ তিন পদ বা বহুপদ, এই কথাটা এখানে নাই। যেমন ওই দম্পতির সাথে আমি আরেকটা নিয়েছিলাম উদাহরণ, ওখানে ওই জায়গাটা রয়েছে এখনো।
ধরো তোমরা, তোমরাতে তুমি কি করতে পারো দেখো তো। তোমরাও তোমরাতে কি তুমি, তারা। না তোমরাকে তুমি ব্যাস বাক্য কি করবা? এই তোমরার ভিতরে কি আমি ঢোকার কোনো সুযোগ আছে? না। হতে পারে তুমিও সে বা সেও তুমি, তাই না? আমির কিন্তু ঢোকার কোনো সুযোগ নাই, আছে? নাই। কথাটা বুঝো কিনা? জি স্যার, বুঝি। তোমরার ভিতরে আমি ঢোকার কোনো সুযোগ নাই। আচ্ছা, আমরা কি কি এটা বলা যায় না যে সে আর আমি? দেখো তো বলা যায় কিনা, সেও আমি। যায়? যায়। হ্যাঁ স্যার। বলা যায় তুমিও আমি, আমরা। যায় স্যার। যাই। তো যখন এই দুইটা পদ হবে, এই দুইজন থেকে যখন আমরা হবে বা তোমরা হবে, তখন সেটি কিন্তু বহুপদী এই একশেষ দ্বন্দ্ব নয়। একশেষ দ্বন্দ্ব হবে যখন তিনটা পদ হয়ে আসবে। ঠিক এই কারণে ওই দম্পতি নিয়ে যে কথাটা থাকতে পারে, আমার একশেষ দ্বন্দ্বের উদাহরণে দম্পতি এবং আমরা তোমরার উদাহরণ, কিন্তু আমার পরে মনে হয়েছে যে এই জায়গাটা রাখাটা ঠিক হবে না। কারণ ও ওই ওই শর্তটাকে ধরছে না। কোনটাকে? বহুপদের যে জায়গাটা। বহুপদ বলতে সেটি একাধিক ধরা যেতে পারে, কিন্তু ওই যে একশেষ দ্বন্দ্ব যেখান থেকে এসেছে সেটি বহুপদ হতে তিনের বেশি, মানে দুই না, তিন হতে হবে। ফলে আমরা একশেষ দ্বন্দ্ব হিসেবে আমরাকেই রাখছি। ঠিক আছে? এই জায়গাটায় আমরা মাতব্বরি করতে দিতে পারছি না। কিছুটা লজিক্যাল মানে দুর্বলতার কারণে। ঠিক আছে? যৌক্তিক দৌর্বল্য এখানে আমাদের দেখা দিয়েছে। কি হলো বোধহয়? এরপরে আমরা পরীক্ষায় আসা বেশ গুরুত্বপূর্ণ কিছু দ্বন্দ্ব সমাস আছে, সেগুলো দেখলাম। ওগুলো তোমরা শিটে পাবে, পড়ে নিতে পারবে। আমি ওগুলোর আর একটা একটা বিশ্লেষণ করতে যে কি বোঝাচ্ছে না বোঝাচ্ছে সেটি বোঝার দায়টা আমার সমাসের মধ্যে পড়ে না। বুঝছো? যেগুলোতে সেটি বোঝানোর দায় ছিল আমি কথা বলেছি। আমরা আহ তোমার দ্বন্দ্ব সমাস শেষ করে আমরা চলে যাব দ্বিগু সমাসে। ঠিক আছে? দ্বিগু। এখানে আছে, এগুলো তোমাদের এখন জিজ্ঞেস না করি, এটা ওই কিছু জিজ্ঞেস করে। এখন তো তোমরা বুঝলে, আগে পড়ে নাও, পরে দেখা যাবে। আমরা দ্বিগু সমাসের দিকে যাই। আচ্ছা, সংক্ষেপণের প্রক্রিয়াটা দেখবে কি হয়েছে। এটার নাম ব্যাস বাক্য, তোমাদের মনে আছে? এটা সমস্ত পদ মনে আছে না? ঘটনাটা কি ঘটছে? বলছে পূর্বপদ নিয়েছি, আর এবার মধ্যের পদ নিয়েছি, এবার পরপদকে আমরা নিইনি সংক্ষেপণ করতে, তাই তো? দেখো তো, জি স্যার। পূর্ব পূর্বপদকে নিয়েছি, মধ্যের পদ নিয়েছি, পরপদকে আমরা নিইনি। আচ্ছা, পরপদকে নাও নি, কিন্তু পঞ্চবটি শব্দটার ভিতরে পরপদের অর্থ আছে। পরপদের অর্থটা এর ভিতরে আছে। তাহলে আমরা নিলাম পরপদের অর্থকে, আর সংক্ষেপণ করেছি কে কে? পূর্বপদ আর মধ্যের পদ। কিন্তু পূর্বপদে আমাদের কাছে সব সময় দেখা যাচ্ছে যে কি, সমাহার যেহেতু হয় তাহলে সেখানে সংখ্যার একটা ব্যাপার থাকতে হবে। সংখ্যার ব্যাপার না থাকলে সমাহার কিভাবে হয়? ফলে পূর্বপদের সংখ্যা, আর মধ্যের পদে দেখো সবগুলোতে বিশেষ্য পদ আছে, খেয়াল করছো? ফল, ঋষি, বট। হুম, এই কথাগুলো কিন্তু এর ভিতরে আছে। এখন দ্বিগু শব্দের আসলে অর্থের সাথে আহ ব্যাখ্যার সাথে আসলে যাওয়া একটু কঠিন, ওটা অতটা লজিক্যাল করে বলা যায় না। তবে তা দ্বারা যেহেতু দুই অর্থে, হুম, সংখ্যার দিকেই তা মিন করে। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে পূর্বপদে আমরা সংখ্যাবোধক শব্দ পাইছি, ওকে, শেষ পদে সমাহার পেয়েছি, থাকবে এটা সব জায়গায়, আর মধ্যের পদে বিশেষ্য পদ। তিনটে পদকে আমরা চিনতে পেরেছি। এইবার
সংক্ষেপণের এখানে এসে কি হয়েছে দেখো, সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের সংক্ষেপণ হয়েছে নাকি? দেখো তো পঞ্চবটিতে তাই হয়েছে না? জি জি। ত্রিফলায়, ত্রিফলায় তাই হয়েছে না? দেখো সংখ্যাবোধক শব্দের সাথে বিশেষ্য পদ। সপ্তঋষিতে তাই হয়েছে না? দেখো সংখ্যাবোধক শব্দের সাথে বিশেষ্য পদ। কিন্তু কি করছে, বলছে এই সমাহারের অর্থকে ধারণ করেছে। তাহলে এইবার আমরা সংজ্ঞা নিলাম যে সমাহার অর্থে বা সমাহারের অর্থকে ধারণ করে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয়, মানে হচ্ছে যে সংক্ষেপণ হয়। মনে আছে সমাস শব্দের অর্থ যে সংক্ষেপণ? এই সমাস হয় এই কথাটা বলে বলে তোমাদের সবসময় একটা ভয়ে ফেলে, আর তোমরা ভাবো কি জানো, আসলে সংক্ষেপণ হচ্ছে কি। তাই ওইটার নাম ওই সমাস, অর্থাৎ ওই রূপে সে নামে এসেছে। তাহলে তুমি তিনটা জিনিস পেয়েছো, এবং তিনটা জিনিসের পরস্পরের অবস্থান, কার প্রেক্ষিতে কে কোনটায় পরিণত হয়ে যাচ্ছে সেটা তুমি বুঝতে পেরেছো। এখন আমি এই যে যে উদাহরণের মাধ্যমে তোমার সংজ্ঞাকে বিশ্লেষণ করলাম, তোমার এটা দেখো মাথায় কাজ করে কিনা, যে সমাহার অর্থে বা সমাহার শব্দকে ধারণ করে, অথবা সমাহারের অর্থকে ধারণ করে, অথবা সমষ্টির অর্থকে ধারণ করে, তুমি যেভাবেই বলো কথা আসলে ওইটাই। সাথে আরেকটা কথা আমরা জানবো, যে দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি মানে কোন পদ? এই সমস্ত পদটা দ্বিগু সমাস নিষ্পন্ন, মানে দ্বিগু সমাস দ্বারা গঠিত। হ্যাঁ, দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি একটা বিশেষ্য পদ হয়, এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। এটা একটা দারুণ অবজেক্টিভ ভাই। তাহলে দ্বিগু সমাসের ওইরকম কঠিন আর কিছু নেই, আমরা মোটা দাগে। আচ্ছা, যদি ত্রিভুজ বলি কি হবে কত? ত্রিভুজ, তিন ভুজের সমাহার। বুঝে সমাহার। ত্রিভুজের সমান। দেখো ওই যে পূর্বপদে সংখ্যাবোধক পেয়েছো, পরপদে সমাহার পেয়েছো। ষড় ঋতু কি হবে? ষড়তে পরিণত হয়েছে ছয় শব্দটা, ছয় ঋতুর সমাহার। আচ্ছা, তুমি যদি এখন এই বাক্যটা বলো যে ষড় ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ, হবে? আর ষড় ঋতুর ভিতরেই তো তুমি একবার সমাহার শব্দটা রেখেছো, আবার ষড় ঋতুর সমাহারের দেশ হতে পারে? হুম, পারে না। তুমি যদি আলাদাভাবে ছয় ঋতুর সমাহারের দেশ বলো, ছয় ঋতুর আলাদা করে, ছয় আলাদা, ঋতু আলাদা, তখন সেটি হতে পারে। কিন্তু তুমি একসাথে ষড় ঋতু বলে যখন যে বলবে সমাহারের দেশ বাংলাদেশ, তখন কিন্তু হবে না। আমার এই কথাটা কি মাথায় ঢুকছে কিনা বলো? জি স্যার। কারণ তুমি যখন ষড় ঋতু বলছো, তখন ওই ষড় ঋতুর ভিতরেই একবার সমাহার শব্দটা আছে, তাই তো? কারণ ওই যে ছয় ঋতুর সমাহার, তাই ষড় ঋতু। ফলে আমি তোমাকে বোঝাতে চাইলাম, তুমি যা যেটাই শিখছো না কেন, প্রত্যেকটাই তোমার একেবারে শেষে দিকে অবপ্রয়োগে যে লাগবে। কিন্তু বলবে যে সমাসবদ্ধ শব্দের শব্দের ব্যবহার জড়িত অবপ্রয়োগ, একই সাথে সমাসবদ্ধ করেছে, আবার তার ব্যয় বক্তব্য নিয়ে আসছে সাথে, হয়নি তাহলে। ঠিক আছে, তাহলে আমরা দ্বিগু সমাসের সাথে যে শব্দগুলো গুরুত্বপূর্ণ, সেরকম কিছু শব্দ এখানে আমরা দেখছি। এখানে দেখো, এই যে তিন তার, তিন তারের সমাহার সেতার, এটা বোধহয় মোটামুটি প্রচলিত, কিন্তু এটা এইভাবে অর্থ স্পষ্ট করে না। সে মানে তিন। আচ্ছা, সে মানে তিন কেন বলতে পারবো? এই কেউ কইতে পারবো সে মানে তিন কেন? আনসারটা তৃতীয় পুরুষ, থার্ড পার্সন। এটা থার্ড পার্সন, এটা থার্ড পার্সন। তাই আমরা, যদিও এর কোনো ভিত্তি নাই, জাস্ট আমরা মনে রাখার জন্য, মনে করার জন্য, অথবা একটু সম্পর্কিত করার জন্য এই কথাটা বলছি। ঠিক আছে, শাশ্বত ভালো কথা বলেছ বোধহয়, আগে এই ব্যাপারে তুমি কথা শুনেছ, সেটা ভালো।
আমরা বলতে যাচ্ছি তিন তারের সমাহার সেতারের ক্ষেত্রে এই ঘটনাটি জরুরি নয়। সেতারের ক্ষেত্রে সেতার দ্বারা ওই বাদ্যযন্ত্রটিকে বোঝায় বিধায় আলাদাভাবে তিন তার যার এইভাবেও এর ব্যাস বাক্য করা হয়, তখন সেটার নাম হয়ে যায় সংখ্যাবাচক বহুব্রী। এই জন্য ওটাকে আমরা লাল কালি করে রেখেছি। তবে তুমি যদি তিন তারের সমাহার এই ব্যাস বাক্যে যে যাও, তাহলে তুমি সেটাকে দেখো, অর্থের সংশ্লিষ্টতা আছে, ব্যাস বাক্যের ধরনের কারণে সমাসের নাম চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করেছো? ওই অর্থ সংশ্লিষ্টতা জরুরি আমাদের কাছে। ফলে আমরা সেটাকে সংখ্যাবাচক বহুব্রী বলতে বেশি আগ্রহ প্রকাশ করি দ্বিগু সমাস অপেক্ষা। তবে বইয়ে এটা লেখা আছে এখানে, তোমাদের যে সিদ্ধান্ত সেটি হচ্ছে অপশনের উপর ভর করে তোমাকে দিতে হবে। যদি ওটা আসে, আর যদি এটা সংখ্যাবাচক বহুব্রী না থেকে দ্বিগু সমাস থাকে, তাহলে তুমি যেটা থাকবে আর কি সেখানে বুঝে নিয়ে দিতে হবে। দুইটা বোধহয় অপশনে থাকার কথা না। ঠিক আছে, বাকি শব্দগুলো তো তুমি দেখেছ, অত কঠিন কিছু নয়। 65 শব্দটা একটু হয়তো বুঝে নেওয়ার জন্য কঠিন হয়ে বসতে পারে। পাঁচ সেরের সমাহার যখন প্রথম 65, এখানে শব্দ গঠন করার ক্ষেত্রে এখানে কখনো কোনো শব্দের শেষে রস্যি বা দীর্ঘি প্রত্যয় বা আহ, এই রস্যি বা দীর্ঘি প্রত্যয় এটা কিন্তু যুক্ত হতে পারে। ওই যে চতুর্দশ পদী, হ্যাঁ, এই যে পাঁচ গজি, এই যে শতাব্দী, খেয়াল করো না, এটা যুক্ত হচ্ছে। দরকার নাও প্রিয়া। হুম। দ্বিগু সমাসের ক্ষেত্রে আমাদের আলাপ শেষ হতে পারে। দ্বিগুর পরে আমাদের যে সমাস আসবে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস পড়তে যাওয়ার ক্ষেত্রে তোমাকে একটু মনে করতে হবে যে দ্বন্দ্বতে কি ছিল, দ্বিগুর সাথে তার পার্থক্য কোথায়। একটু মনে মনে ভেবে ফেলো, যাতে করে তোমার যেন ওই সমস্যাটা তৈরি না হয় যে কয়েকটা একসাথে পড়ে এখন পেঁচাচ্ছে যে কোনটা কি। হুম, এরকম যেন না হয়। আমরা দ্বন্দ্ব দ্বিগু পড়লাম, এবার কর্মধারায় পড়বো। আচ্ছা দেখো তো, নীল যে পদ্ম, পূর্বের দুইটার সাথে এদের কি সম্পর্ক? কি মানে সম্পর্ক বলতে বোঝাচ্ছে কি পার্থক্য আছে? বলছে এবারও সেই পূর্বপদ আর পরপদকে নেওয়া হয়েছে না, কিন্তু দেখো তো, নীল যে পদ্ম দ্বারা আমরা যে কথাটা বলেছি, তাতে কি নীল আর পদ্ম উভয়কেই বোঝাচ্ছে? উভয়কে বোঝাতে পারে, কিন্তু উভয়ের অর্থের কি সমান উপস্থিতি আছে? নীল পদ্ম দ্বারা আমি এটা বুঝলাম যে ওটা আগে পদ্ম, নীলটা ওর গুণ। তাহলে বিষয়টা কি এরকম হলো যে পদ্মের অর্থে প্রাধান্য পেয়েছে? দেখো তো একটু। কিন্তু যখন তুমি ভালো ও মন্দ বলেছিলে, তখন কি হয়েছিল? ভালো বা মন্দ দুইটার কি আলাদা কোনো গুরুত্ব পেয়েছিল কেউ? এটা স্যার, খুব একটু ভালো মন্দের ক্ষেত্রে দুইটাই সমান সমান প্রাধান্য গুরুত্ব পেয়েছে। পেয়েছে। এবার নীল আর পদ্মের ক্ষেত্রে দেখো দুইটা সমান প্রাধান্য পাচ্ছে। তাহলে ভালো মন্দের থেকে এটা আলাদা হয়ে গেল, বা দ্বিগু দ্বন্দ্বের থেকে আলাদা হয়ে গেল। দ্বিগুর থেকে কিভাবে আলাদা? ওদের দ্বিগুতে তো আগে সমাহার শব্দ থাকবে, তারপরে পূর্বপদে সংখ্যা, পরপদে বিশেষ্য পদ, পরপদে নাকি মধ্যের পদে বিশেষ্য পদ, পরপদে সমাহার। ওখানে এই শর্তটা দিয়েছিল।
কর্মধারায় কি করছে দেখো, বলছে নীল তো বিশেষণ আর পদ্ম বিশেষ্য। বলছে বিশেষণ পদের সাথে বিশেষ্য পদের সংক্ষেপণ। সংক্ষেপে এই কথাটা হতে পারে বিশেষণ পদের সাথে বিশেষ্য পদের সংক্ষেপণ হলে তাকে কর্মধারয় সমাস বলা হয়। এলে একেবারে মোটা দাগে সহজ সংজ্ঞা। তুমি যদি এটা না ভেবে যা লেখা আছে সেটা ভাবো, যে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হলে বা সংক্ষেপণ হলে তাকে কর্মধারয় সমাস বলে। এই সমাসে বড় পদের অর্থ প্রধান রূপে আমি বললাম তো যে পদ্ম এখানে প্রধান হয়ে উঠেছে, তাই না? পরপদের অর্থের প্রাধান্য থাকে। এখন তুমি যে পরপদের অর্থের প্রাধান্য থাকে এটা মুখস্থ করতে পারো, কিন্তু আমি যেভাবে তোমাকে বললাম যে দেখো তো নীল পদ্ম দ্বারা বুঝো কি, ওটা তো পদ্ম, এরপরে ওর নীল রং, লাল পদ্ম হতে পারতো, পদ্ম পদ্মের জায়গায় আছে ব্ল্যাক বা কালার চেন। আচ্ছা, নবপৃথিবী। আচ্ছা, নবপৃথিবী কি কি তুমি নবপৃথিবীর সমাহার ব্যাখ্যা করতে পারো না? তাই নবপৃথিবীকে নবপৃথিবীর সমাহার ব্যাখ্যা করা যায় না? কি তোমরা আছো সাথে নাকি? সদস্য শুনতে পাচ্ছ? আছি স্যার। বলছি নবপৃথিবী কি সেই ব্যাখ্যা করা যায়? যায় না, কারণ এখানে তো পৃথিবী নয়, এটা হইয়া সমাহার হওয়ার কিছু নাই। ফলে সংখ্যা এখানে নয় অর্থে নয়, নব। নব এখানে গুণ অর্থে, নতুন। এই জায়গাগুলো কিন্তু আমাদের একটু বুঝতে হবে। ফলে অর্থের প্রাধান্য বুঝতে হচ্ছে, কোনটাকে ধরে আমরা কিভাবে অর্থ করে সহজে বের করতে পারি সেটি খুব জরুরি, এবং অর্থের সংশ্লিষ্টতা সেখানে আছে কিনা এর মাধ্যমে। ঠিক আছে? তাহলে কর্মধারয় সমাসের সংজ্ঞাটাও তোমার এর ভিতর থেকে পরিষ্কার হলো। সাথে তুমি একটা কথা মনে রাখতে পারো, তাতে হয়তো বোকাদের বুঝ দেওয়া হয়, কাজও সেরে যায়। বলতে কর্মধারয় সমাসে তোমার যে এই শব্দটা ব্যবহার করা হবে, নীল যে পদ্ম, নব যে পৃথিবী, কৃত যে দাস। অর্থাৎ তুমি একটা মার্কার পেলে আর কি, যে মধ্যে যদি যে কে ব্যবহার হতে দেখি তাহলে আমরা কর্মধারয় সমাস বলবো। এইরকম কথা বলে 1 নম্বর পাওয়ার মতন শিক্ষা পাওয়া যেতে পারে, কর্মধারয় সমাস বোঝার মতন শিক্ষা পাওয়া যাবে না। তো স্যার, কর্মধারায় সমস্যার ক্ষেত্রে কি আমরা এটা বলতে পারি যে মানে বিশেষের কোনো একটা মানে বৈশিষ্ট্যকে বোঝাবে? মানে বিশেষের বৈশিষ্ট্যকে বোঝাবে, তাই? হ্যাঁ, হ্যাঁ। না, সেটি তার সাথে থাকতে পারে, কিন্তু তাকেই বোঝাচ্ছে তা তো আর আমরা বলতে পারছি না। নীল পদ্ম দ্বারা কি আমরা বিশেষের বৈশিষ্ট্যকে বুঝবো সম্পূর্ণ কথার দ্বারা? ওটা নামই হয়ে গেছে ওটা। নীল গুণের উপর ভর করে না আমরা তৈরি হয়েছে যে এটা নীল পদ্ম, নীল পদ্ম ফুল। এখানে নীল একটা গুণ আর পদ্ম একটা বিশেষ্য পদ। ঠিক একইভাবে নব একটা গুণ, পদ্ম একটা বিশেষ্য পদ। কিন্তু দেখো তাই, অর্থাৎ আমরা পূর্বপদ পরপদ উভয়কে চিনছি, সংক্ষেপণ হতে যে এক একটার একটা ভূমিকা দেওয়া হচ্ছে আলাদাভাবে, মধ্যের পদ পূর্বপদ, আমরা সেগুলো বিশ্লেষণে একটু বুঝি। আর যদি ওই মার্কার দেখে ওটা মুখস্থ করে যে যে দেখেছি মাঝখানে, আরে মাঝখানে দিয়ে থাকলে হলে কর্মধারয় সমাস হয়, জানিস কত করে বুঝছি এটা, তাতে হতে পারে তোমার নম্বর প্রাপ্তির সম্ভাবনা ঘটতেও পারে, কিন্তু ওটি পড়ার ভালো লক্ষণ নয়। তুমি তাতে ফাঁকা বুলি আওড়াবে খালি, ভিতরে ভিত্তি তৈরি হবে না। হুম, এই ফলে আমরা নব পৃথিবীকে, আচ্ছা নববধূ কি হবে কত? নববধূ কি হবে? নয় বধূর সমাহার। উম, নব যে
বধূ। নবজে, নববধূ হবে নবজে। আচ্ছা। আচ্ছা, এই তোমাদের কি ক্লাস করতে হচ্ছে নাকি, বিরক্তি হচ্ছে নাকি? না স্যার। একই জিনিস বলে যাচ্ছি আর তোমরা শুনছো আর কি। দেখো, বলছে এই যে কর্মধারয় সমাস আমরা এখন শিখলাম, কর্মধারয় সমাস পরিপূর্ণ হতে বা সম্পন্ন হতে কয়েকটা শর্ত আছে, অর্থাৎ কয়েকটা ধরনেরও কর্মধারয় সমাস হয়ে থাকে। ওই সংজ্ঞা তো ওখানে জানলে, যে পূর্বপদে বিশেষ্য পদ, পরপদে বিশেষণ পদ নাকি, ওখানে পরপদে বিশেষণ পদ, পূর্বপদে বিশেষ্য পদ। না না, ঠিকই তো আছে। বলছে যে বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হলে একেবারেই বিশেষণ হবে এমনটিও নয়, কিন্তু সেখানে ভাবাপন্ন কথা বলে নিজেকে বাঁচিয়েছে, এবং সেটা পূর্বে থাকবে, পরে থাকবে বিশেষ্য পদ। আমরা দেখবো যে, আচ্ছা, কর্মধারয় সমাসে কোন পদের প্রাধান্য পায় বলো তো? হুম। স্যার বড় বড় করে পদের স্যার। পরপদের অর্থের প্রাধান্য থাকে। এই যে দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থের প্রাধান্য ছিল? উভয় পদ স্যার। আচ্ছা, কর্মধারায় গেল, দ্বন্দ্ব গেল, দ্বিগুতে কিসের ছিল? দিগতে পূর্ব পদ। পূর্বপদের অর্থের প্রাধান্য। বলতে, বড় পদ স্যার। দেখো তো ওখানে সমাহারের অর্থের প্রাধান্য কিনা। জি স্যার। জি স্যার। সমাহারের অর্থ, অর্থাৎ সমাহার কোন পদে ছিল? বড় পদ স্যার। পরপদ। অর্থাৎ কর্মধারা এবং দ্বিগু উভয়ই পরপদ প্রধান সমাস। ওকে, এই কথাটা এরকম করে কিন্তু কখনো কখনো তোমাকে শুনতে হতে পারে। ওকে, আমরা এবার কর্মধারয় সমাস সাধিত হওয়ার কয়েকটা শর্ত দেখব। তার ভিতরে প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে দুটি বিশেষ্য পদ থাকবে, যেটা দ্বারা একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। যিনি জজ তিনি সাহেব, অর্থাৎ জজ আর সাহেব এই একই ব্যক্তি না? কিন্তু এখানে এসে দেখো, জজটা বিশেষণ হয়ে গেছে, সাহেবটা বিশেষণ হয়ে গেছে। যিনি গিন্নি তিনি মা, কি হলো এখানে? হচ্ছে গিন্নি মা। যিনি গিন্নি তিনি মা, গিন্নি মা, তাতে সমস্যা নাই। আচ্ছা, বৌমা কি হবে? হুম, স্যার বৌমার ব্যাপার কি হবে? যিনি বউ তিনি মা তো। হয় না? না স্যার, এটা তো হচ্ছে না। কেন হচ্ছে না? এই যে যিনি গিন্নি তিনি মা, এটা যদি হয়, যিনি বউ তিনি মা হবে না কেন, মানে সমস্যাটা কোথায়? কি মনে হচ্ছে এটা? যার বউ তারই মা হতে হবে, এরকম কোনো কথা আছে? ছেলের বউ শাশুড়ির মা, তখনই তো বৌমা বলে নাকি? তাহলে হবে না কেন? গিন্নিমার ক্ষেত্রে তুমি এক ব্যক্তির সাপেক্ষে ধরলে না, কিন্তু বৌমার ক্ষেত্রে তো এক ব্যক্তির সাপেক্ষে ধরলে কেন? কোনো কারণ ছিল ধরার? কোনো কারণ নাই। হয়তো আমরা ভুল বুঝে ফেলে থাকি, ফলে বৌমাও তাই। ওকে, এবার দুটি বিশেষণ পদ দ্বারা দেখো, দুটি বিশেষণ পদ দ্বারা একটি বিশেষ্যকে বোঝালে, দেখো তো বোঝা যায় কিনা, কি হয়েছে? দেখো, যে চালাক সে চতুর, দুটি বিশেষণ পদ কোনটা? চালাক এবং চতুর। হয়ে যায়, চালাক চতুর মিলিয়ে এবার একটা পদ তৈরি হলো, যে শান্ত সে শিষ্ট। দেখো, শান্ত এবং শিষ্ট দুটোই বিশেষ্য পদ না, বিশেষণ পদ। কিন্তু এটা দ্বারা এই একজন ব্যক্তিকে বোঝাচ্ছিল,
অর্থাৎ একটি বিশেষ্য পদকেই বোঝাচ্ছে। হুম। আচ্ছা, এই যে চালাক চতুর, তুমি কি এটাকে চালাক ও চতুর ব্যাস বাক্য করতে পারো না? তখন কোন সমাস হবে? স্যার, বলো। প্রায় সমার্থক শব্দের দ্বন্দ্ব। দ্বন্দ্ব। শান্তশিষ্টও তা করা যায়। ঠিক আছে। আচ্ছা, কাজের পরম্পরা বোঝালে কর্মধারয় সমাস হয়। আরেকটা শর্ত পেলাম। আচ্ছা, আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা, মানে আগে ধুইলাম পরে মুছে ফেললাম। আচ্ছা, এই ধোয়া মোছাকে আর কি যোগে সমাস করা যায় দেখো তো, এই ব্যাস বাক্যের বাইরে যে ধোয়া ওম ওছা। কোন দ্বন্দ্ব? ধোয়া ওম ওছা, স্যার সমার্থক। ধোয়ার মোছা সমার্থক দ্বন্দ্ব? হুম, হুম। এখন তো দুটি ক্রিয়া যোগে দ্বন্দ্ব হয় নাকি? হ্যাঁ স্যার। দুটি ক্রিয়া যোগে দ্বন্দ্ব সমাস হয়। ওকে, বলো। আরেকটা শর্ত, কিন্তু এই শর্তের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে সমস্ত পদে একটা পরিবর্তন আসবে রূপের। দ্বিতীয়ত, গরম জল চা যদি চা করে দাও একটু। হ্যাঁ, দেখো, বলছে পূর্বপদের স্ত্রীবাচক বিশেষণ। কোন পদের? পূর্বপদের। সাথী, আমি একটু চা দিয়ে তো করে। সুন্দরী যে লতা, দেখো সুন্দর হয়ে গেছে। মহতি যে কীর্তি, দেখো মহা হয়ে গিয়েছে। তাহলে আমরা বলতে চাচ্ছি যে পূর্বপদের স্ত্রীবাচক বিশেষণ সমস্ত পদে এসে পুরুষবাচক হয়ে যায়, এটা পদের একটা রূপান্তর ঘটে। পদের রূপান্তর ঘটে আর একটা কিভাবে, দেখো, মহান বা মহৎ স্থলে মহা হয়। মহা না, কিন্তু মহা। মহান যে নবী, দেখো মহাতে পরিণত হয়েছে। মহৎ যে জ্ঞান, মহৎ জ্ঞান, একটা রূপান্তর। 3 নম্বরটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এটা আসার সম্ভাবনা বেশ থাকে। দেখো তো পড়ে বোঝো কিনা নিজেরা, 3 নম্বরে কি আছে। হুম। কিছু বুঝতে পারো কিনা একটু দেখো তো আমাকে, বা অন্য কোনো পড়ার সাথে সম্পর্ক তৈরি করতে পারো কিনা। কি বলছে প্রথম? পড়েছো একবার? কিছু বোঝা গেছে? বলছে যে পূর্বপদের শুরুতে যদি স্বরধ্বনি থাকে, আরে না, পূর্বপদের শুরুতে কেন, পরপদের শুরুতে, এবং পূর্বপদে যদি কু থাকে, তাহলে কু এর স্থানে কদ হয়। এই কুটা আগে গেল কত, খণ্ডত, তারপরে কদ হয়েছে। আচ্ছা, একটা বিশ্লেষণ করে একটু দেখাতে পারবে সন্ধির কোন নিয়ম পড়েছে এখানে? কইতে পারবা? বলছে কু স্থানে কত, তাহলে কত যোগ আকার। বলো সন্ধির কোন নিয়ম পড়েছে? আমি সন্ধি এমন ভাবে পড়িয়েছি যাতে তুমি এই বিশ্লেষণ থেকেই তুমি নিয়মে চলে যেতে পারো। যোগের আগে কি আছে? বিশেষণ, ব্যঞ্জন, ত। তাহলে কচটা তো পর পরে যদি স্বরধ্বনি থাকে, কচটা তো প কোথায় যায়? গ জ ড দ ব তে যায় নাকি? গ জ ড দ ব। দেখো এই যে কু যে আকার কত হয়েছে, আ থাকার কারণে খণ্ডতটা দয়া করে দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, সন্ধির ওই জায়গাটা ধরতে পেরেছো? তৎযোগন্ত কি হবে বলো?
বলো। তদন্ত। দেখো এই যে দতে পরিণত হয়েছে, খেয়াল করছো? দেখো এখানে কদর্থ দ, কদাচার দ, কদাকার হয়েছে। তাহলে আমরা জানলাম যে পরপদের শুরুতে যদি কু থাকে, সমস্ত পদ করার সময় ওই কুটা কতে পরিণত হবে, এবং কতে হওয়ার কারণে এবং পরে স্বরধ্বনি থাকার কারণে এটা হবে কদা। ঠিক আছে। চতুর্থ দেখতেছি যে পরপদে যদি রাজা থাকে তাহলে রাজ হয়ে যায়। এটা রাজা স্থলে রাজ হয়, এমন কথা তোমরা মাথায় রাখবে। মহান যে রাজা মহারাজ। সমস্ত পদে কখনো কখনো বিশেষণ পরে আসে, খেয়াল করো কিরকম এটা। দেখো, সিদ্ধ যে আলু হওয়া উচিত কি ছিল? সিদ্ধালু। অদম যে নর হওয়া উচিত কি ছিল? অধম নর, কিন্তু হয়েছে কি? নরাধম। এই কারণে আমরা বলছি কর্মধারয় সমাসে পদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়, রূপান্তর আসে। হুম। দেখো কর্মধারয় সমাসে আমরা 8টা শর্ত পেলাম। প্রথম 3টে শর্তে সমস্ত পদের রূপান্তর নয়, কিছু শর্ত তৈরি করেছে যে বিশেষ্য পদ দ্বারা একই, বিশেষণ পদ দ্বারা একই, আর কাজের পরম্পরা বোঝায়, তাই তো? আর এখানে যে 5টা পেলাম, সেই 5টায় সমস্ত পদে পরিবর্তন আসছে। এই 8 ভাবে আমরা কর্মধারয় সমাসের কাছে পৌঁছাতে পারলাম। এইবার আমরা কর্মধারয় সমাসের প্রকারভেদের দিকে যাব, তার আগে একটু দেখে নেব কিছু কর্মধারয় সমাসের গুরুত্বপূর্ণ শব্দ যা মোটামুটি পর্যন্ত দেখা যায় যে পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে। সেগুলো অত কঠিন না, তুমি এগুলো পড়লেই বুঝতে পারবে। আমরা 4 প্রকার দেখছি। প্রথমে কর্ম মধ্যপদলোপী কর্মধারয়। বলো মধ্যপদলোপী কর্মধারয় মানে কি হচ্ছে? একদম সহজ, দেখো খুব কঠিন না, এটা একটু নিজেরা দেখে নাও। কি? মধ্যের পদ লোপ হবে। হুম। মধ্যের পদ কি হবে? উঠে যাবে। যে কর্মধারয় সমাসে, কারণ এটা কর্মধারয় সমাসের যে 2 প্রকারভেদ, ব্যাস বাক্যের মধ্যপদ লোপ হয়ে সমস্ত পদ গঠিত হয়। আয়ের উপর কর, দেখো আয় আর কর মিলে হয়েছে আয়কর। শীষ মানে কাজ, শীষ নির্মিত মহল। আচ্ছা স্যার, বলো। এই যে ধর্মঘট শব্দটা, এখানে কোনটা? ধর্ম রক্ষার্থে ঘট, কিন্তু তুই এটাকে মানে বহুব্রীহি সমাজ হওয়ার কথা না, কারণ হ্যাঁ, ধর্মঘট তুমি বলতে চাচ্ছ যে হরতাল বা কর্মবিরতি বোঝায় না। বোঝায় হরতাল বা কর্মবিরতি, এটা সেটা বোঝায়। আসলে এখানে হইতে ধর্মঘট, ধর্ম রক্ষার্থে ঘটতে কথা হইতে, এটা এখানে তো ঘটের সাথেও তো কোনো সম্পর্ক নাই আছে। বাকি কয়টাতে তো তোমার সবকিছু আছে। সিংহ চিহ্নিত আসন আছে, ওখানে আসনও আছে, তার সাথে সিংহ খোদাই করাও আছে। হুম। এই ধর্মঘট শব্দটিকে সন্ধি সমাসবদ্ধ কেন করতে হবে, এভাবে আছে আর কি বইয়ে, আমরা এটা নিয়েছি। ওই আগেরটার মতো তুমি যেটা বলেছো, সে আলাপের সম্পর্কে করা যেতে পারে। এখানে কি ধর্ম রক্ষা করে আর কে ঘট পাতে, তাই তো? এই ব্যাপারগুলো এখানে থাকতে পারে। কিন্তু আমরা রক্ষার্থে বা রক্ষার জন্য ধর্ম দ্বারা ওই যে নিজের কর্ম, ওই ধর্ম যেটা ধ্যান ধারণা চিন্তা ধারণা যা আছে, সেগুলো রক্ষার জন্য হুম, ঘট আসলে মনে হয় যা ঘটে আর কি।
সেই অর্থে হয়তো হতে পারে। শব্দটিকে আমরা যেভাবে আছে সেভাবেই নিয়েছি। পরীক্ষায় আসার সম্ভাবনা যদি থাকে সেভাবেই আসবে, আমরা অ্যান্সার দিতে পারবো আশা করছি। এই কারণে এটা করা। জ্যোৎস্না শোভিত রাত, খেয়াল করো। মানে জ্যোৎস্না, দেখো জ্যোৎস্না শোভিত শব্দটাও কিন্তু তোমার আগে থেকে সমাসবদ্ধ হয়ে গেছে। জ্যোৎস্না শোভিত যদি দেওয়া হয় তাহলে কি, কোন সমাস হবে? জ্যোৎস্না শোভিত মানে কি? জ্যোৎস্না দ্বারা শোভিত, তাই না? তখনও সেটি আবার সমাসবদ্ধ হয়ে যায়। ফলে হ্যাঁ, তখন এটা তৃতীয় তৎপুরুষ হয়ে যাবে। কিন্তু জ্যোৎস্না রাত যখন আমরা বলছি তখন জ্যোৎস্না শোভিত বা জ্যোৎস্না আলোকিত রাত এমন করে আমরা ব্যবহার করব। ও মধ্যপদী লিপি কর্মধারায় তো অনেক উদাহরণ আছে, এগুলো আছে ওই শিটে দেওয়া থাকবে, তোমরা পড়ে ফেলবে। এরপরের কর্মধারায় সমাস করতে যে সেটি উপমান উপমিত, আমাদের এবার আরো কিছু ওই পড়তে হবে, পদ সম্পর্কে জানতে হবে। খেয়াল করো, এই যে কুসুমের ন্যায় কোমল একটা বাক্য আছে, আর কুসুম কোমল, এই বাক্যটার তোমরা পূর্বপদ পরপদ এগুলো সম্পর্কে জানো এবং সমস্ত পদ জানো, কিন্তু এবার একটু ভিন্নভাবে জানতে হবে, অন্য পদ অন্যভাবে নামটা আসবে। সেটি হলো, আচ্ছা এই কুসুমের ন্যায় কোমল এই শব্দে যে একটা তুলনা হয়েছে সেই কথাটা কি বোঝো কিনা সবাই দেখো তো। যে কোনো একটা জিনিস যেটা এত কোমল, সেই কোমলতার কারণে তাকে কুসুমের সাথে তুলনা করা হচ্ছে, এই কথাটুকু কি বোঝা যায়? কুসুমের ন্যায় কোমল দ্বারা তাই বোঝায় কোন একটা জিনিসের কোমলতা এমন, যেটা কিসের মতো? কুসুমের মতো। ফলে আমরা ওই জিনিসটাকে বললাম যে ও এত কুসুম কোমল একেবারে। ধরো আমরা বললাম, ধরো কারোর হাত, হাত ধরে দেখলাম এত নরম, আরে হাত তো একেবারে কুসুমের মতো কোমল। বললো কথা এরকম হবে না, যে একেবারে আমরা তুলনা করছি এই কোমল যে গুণটা আছে গুণের ভিত্তিতে, তাই না? অর্থাৎ এখানে একটা তুলনা চলে, আমরা এটা বুঝলাম। তাহলে আমরা এখানে কিছু নাম নেব। দেখো উপমার নাম নিয়েছি কার, তো সেখানে তো কুসুমের সাথে তুলনা করা হয়েছে, ফলে উপমার নাম নেব যার সাথে তুলনা করা হবে। ওকে, এবার কোমল আছে সাধারণ গুণ, কারণ কি বলছি যে এই গুণটার ভিত্তিতেই আমরা হাত এবং কুসুম এদের সাথে তুলনার ভিত্তিটা পেয়েছি, কিসের মাধ্যমে? কোমল গুণের মাধ্যমে। আচ্ছা, তাহলে কুসুমের মতন কোমল হাত ধরে এই কথাটুকু লিখে নিলাম আমরা। এই হাতকে, হাতের সাথে যে মানে হাতকে যে কুসুমের সাথে তুলনা করলাম গুণের ভিত্তিতে, ধরো কুসুম কোমল হাত, এই কথাটা বলতে গেলে কি আমরা ন্যায় শব্দটাকে রাখতে পারলাম না? তাহলে এই বাক্যে ন্যায় শব্দটাকে এনেছি কেন? বলছে ন্যায় শব্দের মাধ্যমেই তো
হাতটা যে কুসুমের মতো কোমল সেটি বোঝা যাচ্ছে। ন্যায় মানে হচ্ছে আসলে এখানে মতো। এখন ন্যায় শব্দটাকে মতো অর্থে ব্যবহার করা যায়, বা ন্যায় কিন্তু অন্যায়ের বিপরীত শব্দ। হুম, ন্যায়। তাহলে আমরা বুঝলাম ন্যায়টা এমন একটা শব্দ যার মাধ্যমে তুলনা করা যাচ্ছে। কুসুমটা এখানে উপমান হয়েছে, কারণ ন্যায় শব্দটি দ্বারা কুসুমের সাথে যাকে তুলনা করা হচ্ছে সেটি হাত। এখন তো একই সাথে আমরা এখানে এই হাতকে তো তুলনা করছিলাম না, কার সাথে? কুসুমের সাথে। কিসের ভিত্তিতে? কোমল গুণের ভিত্তিতে। তাহলে হাতকে যেহেতু তুলনা করা হয়েছিল, তাহলে হাতের নাম হবে কি? যাকে তুলনা করা হবে তার নাম হবে উপমেয়। ওকে, যার সাথে তুলনা করা হবে, যার সাথে তুলনা করা হবে তাকে বলা হবে উপমান। এই যে যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমরা আরো যেহেতু ব্যাট বাক্য বিগ্রহ বাক্য আমরা আগে থেকেই জানি, এটা সমস্ত পদ এগুলো জানি। যদি জানা যায় বা মনে থাকে, একটু বলতে হবে কাজলের ন্যায় কৃষ্ণ এখানে কে উপমান? কাজল স্যার। কাজল, কাজল উপমান। ওকে, ন্যায় কি বলো? ন্যায় মানে আছে কি শব্দ? ন্যায় সাদৃশ্য বা তুল্যবাচক শব্দ না? আর কৃষ্ণ হচ্ছে কালো, গুণ বা সাধারণ ধর্ম। কি এটা কি বোঝা যাচ্ছে? দেখো তো, কাজল কৃষ্ণ কি? জি স্যার। সমস্ত পদ। এবং তাতে কি কি এসেছে? তোমার তুল্যবাচক শব্দ উঠে গেছে, এবং গুণ আর বিশেষ্য পদ মিলে গেছে না? এই ঘটনাটা এখানে ঘটছে। কি এখানে উল্লেখ নাই এই বাক্যটার ভিতরে? উল্লেখ নাই হচ্ছে উপমেয়ের। কাজলের ন্যায় কৃষ্ণ কি হতে পারে? অর্থাৎ কাজলের ন্যায় কালো কি হতে পারে? কাজলের ন্যায় কালো চুল হতে পারে, পারে কিনা? কাজলের ন্যায় কালো চোখ। চোখ হতে পারে। যা হবে সেটা কি হচ্ছে দেখো তো। অর্থাৎ চুলকে বা চোখকে কাজলের সাথে তুলনা করা হলো, তাই তো? তখন যাকে তুলনা করা হয় তার কি নাম দিলাম একটু আগে? উপমেয়। কিন্তু এখানে তার উল্লেখ নাই, তাই তো? এখানে উল্লেখ আছে কার কার? উপমান, সাধারণ ধর্ম, সাদৃশ্য, এই তিনটার উল্লেখ আছে। এখন আচ্ছা, এবার কি আছে দেখো তো, উপমান কোনটা বলো? স্যার কমল। কমল না, কিন্তু কমল। কমল কমল। কমল মানে পদ্ম ফুল। কমলের সাথে এবার কারে তুলনা করা হয়েছে? চরণকে স্যার। চরণকে। কিসের ভিত্তিতে? বলতে কমলের সাথে যে আপনি চরণকে তুলনা করলেন, কিসের ভিত্তিতে করতেন? আচ্ছা, এবার আমরা গুণের যে ভিত্তিটা সেটা এবার উল্লেখ নাই, খেয়াল করছো? যে গুণের ভিত্তিতে তুলনাটা করব এবার সেটার উল্লেখ নাই। কিন্তু যার যার সাথে তুলনা করা হচ্ছে, যাকে যার সাথে, সেই দুইটা আছে। অর্থাৎ একবার তুলনার ভিত্তি থাকে, একবার যাকে তুলনা করা হয় সে থাকে। তো দেখো উপমান, এই সেই সাদৃশ্য। এবার চরণকে এবার আমরা কিন্তু বলছি উপমেয়। চরণকে বলছি উপমেয়। কিসের উল্লেখ নাই এবার এইটুকুতে? এইটুকুতে এবার উল্লেখ নাই সাধারণ ধর্ম গুণ। বা গুণ।
সাধারণ ধর্ম বা গুণের উল্লেখ নাই। কারণ কমল যথারীতি আমাদের সমস্ত কথা। এই আলোচনা আমরা কিন্তু বুঝে ফেলেছি। যদি বুঝে যাই, এবার একটু বলতে হবে এখানে কার উল্লেখ আছে কার নাই। আচ্ছা, তাহলে এখানে উপমানের উল্লেখ আছে। উপমান তুল্যবাচক এখানে শব্দ হচ্ছে উপমেয়। উপমেয়। সাধারণ ধর্মের উল্লেখ নাই। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, এক জায়গায় দেখলাম উপমান থাকে, সাধারণ ধর্ম থাকে, আর এই জায়গায় দেখলাম উপমান থাকে এবং উপমেয় থাকে। তাই তো? ন্যায় শব্দ গায়ে থাকবে। এই ব্যাখ্যা আমরা বোঝার পরে এইবার আমরা উদাহরণে যে সমাসের কথা বলবো, সেটি হলো, তার আগে এই কথাগুলো একটু তোমাদের মনে রাখা দরকার। ভ্রমরের ন্যায় কৃষ্ণ চোখ। বলো, ভ্রমর কি? যথারীতি উপমান। ন্যায় আছে, যথারীতি তুল্যবাচক শব্দ। কৃষ্ণ আছে যথারীতি উপমান অর্থাৎ কালো। চোখ আছে উপমেয়। হয়েছে? তাহলে আমরা এই বাক্যটার ভিতরে চারটা পদকেই পেয়েছি। এবারে চারটা পদের যে কোনো তিনটা থাকবে, একটা থাকবে না। কোন দুইটা? একটা থাকবে, একটা থাকবে না। ওদের সাধারণ ধর্ম আর উপমেয়। উপমেয় থাকলে সাধারণ ধর্ম থাকবে না, সাধারণ ধর্ম থাকলে উপমেয় থাকবে না। ঠিক আছে? উপমেয় থাকলে সাধারণ ধর্মের আর সেখানে উপস্থিতি হওয়ার কোনো সুযোগ নাই। এইবার এই যে উপমান কর্মধারয় সমাসের যে উদাহরণ আমরা, যে সংজ্ঞা আমরা শিখলাম এতক্ষণে। আচ্ছা দেখো, মিশির ন্যায় কালো। মিশ কালো। কালো পাথর, মিশ মানে মিশি হচ্ছে কালো পাথর। তুষারের ন্যায় ধবল। দেখো সবকটা উপমান, বলো তো কারণ কি উপমান? বলছে এখানে সাধারণ ধর্মের উল্লেখ করে ধর্ম আর উপমান। উপমান আছে। সাধারণ ধর্মের উল্লেখ করে এখানে তুলনা করা হয়েছে। সাধারণ ধর্মের উল্লেখ করে এখানে তুলনা করা হয়েছে। ফলে উপমানের সংখ্যা হচ্ছে, যাদের সাধারণ ধর্ম থাকবে, আর উপমেয়ের সংখ্যা হচ্ছে যাতে উপমেয়ের উল্লেখ থাকবে। উপমিত কর্মধারয় সমাসের সংজ্ঞা। উপমিত কর্মধারয় সমাসের সংজ্ঞা উপমিত কেন নাম হবে? উপমেয়ের উল্লেখ থাকবে তাই। আর সাধারণ ধর্মের উল্লেখ থাকলে সেটি উপমান কর্মধারয় সমাস। এখানে যে ব্যাখ্যা আছে এই ব্যাখ্যাটা অতি জরুরি নয়। হুম আমরা এখান থেকে দেখছি, দেখো যে এই যে খরম্পা। খরম্পা কি? খরমের ন্যায়। এই তোমরা কি আমার সাথে আছো? হ্যাঁ, খরমের ন্যায় পা মানে বড় পা আর কি। খরমের মতো ওই যে কাঠের জুতো টুতো থাকতো আগে পুরোনো সময়, অনেক বড় পা, তাই খরমের সাথে তুলনা করে দেখো উপমিত চলে এসেছে। দুটোই বিশেষ্য পদ। দেহ লতার ন্যায়। দেহ লতার ন্যায়। একে বলা যেত কিন্তু লতার ন্যায় দেহ, তাতেও অর্থ একই রকম। বাহুলতা। বাহুলতার ন্যায়। ফলে আমরা বুঝলাম যে উপমিত আর উপমান কর্মধারায় বোঝাটা একটু জরুরি। উপমান কর্মধারায় গুণের উল্লেখ থাকে, আর উপমিত কর্মধারায় গুণের উল্লেখ না থাকে কি হয়? কেবলই উপমান এবং উপমিত উভয়ের উল্লেখ থাকে এবং দুটোই বিশেষ্য পদ হিসেবে কাজ করে। রূপক কর্মধারায় কি হবে? বলছে উপমান উপমিত থাকবে। হুম কিন্তু উপমান উপমিত তো কারে কার সাথে তুলনা করা যায় সেটি বোঝা যায়। হুম
উপমান আর উপমিত কর্মধারায় থেকে এটা আলাদা এই অর্থে যে এখানে উপমান আর উপমেয় এই দুইয়ের ভিতরে তুলনা হয়, কিন্তু কার সাথে কাকে এই ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া যায় না। ঠিক আছে, উপমান এবং উপমেয় এই দুইটার ভিতরে কাকে কার সাথে তুলনা করা হয়েছে এই ব্যাপারে এখানে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন হয়ে যায়, বা সেটি নেওয়া যায় না। যেমন ক্রোধ রূপ অনল, এখানে কি অনলের ন্যায় ক্রোধ এই কথা কি বলার সুযোগ আছে? অনলের ন্যায় ক্রোধ, হম, সেটি বলার সুযোগ নাই। কারণ এখানে রাগকে আগুনের সাথে তুলনা না করে রাগটাই আগুন হয়েছে এমন চিন্তা এখানে প্রকাশ করানো হচ্ছে। এবং এই সমস্যার ক্ষেত্রে তুমি একটা সুবিধা দিয়ে মনে রাখতে পারবে, সেটি হচ্ছে আহ মাঝখানে, উপমান এবং উপমেয়ের মাঝখানে আমরা রূপ শব্দটিকে ব্যবহার করব রূপক অর্থে। যে ক্রোধরূপ অনল, মন রূপ মাঝি, প্রাণ রূপ পাখি। ওই যে পাখিটা এখন প্রাণ, বা প্রাণ পাখি উড়ে গেছে এই যে, হ্যাঁ, ওখানে রূপ শব্দের মাধ্যমে একটা যে আরেকটা না, এটা রাখা যাবে না, এটা মনে করা যাবে না, একটা আরেকটাই অভিন্নতা কল্পনা করা হবে। অর্থাৎ এই যে লেখা আছে পদের মধ্যে অভিন্নতা কল্পনা করা যখন হবে, তখন সেটি রূপক কর্মধারয় সমাস হবে। এরকম অনেক শব্দ আছে, তোমরা এটা মাঝখানে রূপ লিখে কাজ করে ফেলবে। তো স্যার, বলো। রূপক কর্ম ধারায় সমাসের ক্ষেত্রে আমরা মনে রাখার জন্য কি এটা বলতে পারি যে মানে যে সমসমান পদে যেটা থাকবে সেটা আসলে মানে প্রকৃতপক্ষে কোনো অস্তিত্ব থাকবে না? এইসব কথাবার্তা বলা যাবে না একদম তা বলছি না, কিন্তু ব্যাকরণের বিশ্লেষণের সাথে ওর সম্পর্ক আসলে নাই। এইসব কথাবার্তা বলে অনেকেই মনে রাখার চেষ্টা করে, বাস্তবের সাথে মিল নাই এমন কথাও বলে। হুম, তা আমরা বলতে চাইলাম, যেহেতু আমরা চারটা পদ চিনি, উপমান এবং উপমেয়, কি সাধারণ ধর্ম এবং তুল্যবাচক শব্দ, এইসব শব্দগুলোর বাইরে এসে আমরা এখানে আহ যে রূপক কর্মধারয় সমষ্টির কথা বলছি, সেখানে ওই রূপ শব্দ ব্যবহার করে আমরা বলতে চাই উপমান এবং উপমেয় এরা পরস্পর পরস্পরের সাথে মিলে এমন ভাবে গেছে যে কাকে কার সাথে তুলনা করছি সেটি বুঝতে পারছি না, তাই এটা এরকম বের করতে হয়েছে। আচ্ছা, এবং যে উদাহরণগুলো থাকবে তার মাঝখানে আমরা রূপ শব্দটি ব্যবহার করা দেখব। ক্ষুধা নল, মানে পেট যেন এমন যে ক্ষুধা নল, দেখো একটা ক্ষুধা নল, একটা ক্রোধা নল। হম, এগুলো বিষাদ রূপ সিন্ধু, ওদের কোনটা কার সাথে তুলাইতে বুঝতে পারছি না, তো তাই আমরা রূপ শব্দটি ব্যবহার করেছি। ঠিক আছে, তাহলে রূপক কর্মধারায় হলো, রূপক কর্মধারায় হলে আমাদের কর্মধারায় সমাস শেষ হয়। তো কর্মধারায় সমাস শেষ হলে মোটামুটি তুমি তিনটে সমাস পেয়েছো, এবং তিনটে সমাসের এই যে যে ই আছে, প্রকারভেদ, এবং প্রকারভেদের ভিতরে যে শর্ত বা যে বাধা এখানে আমরা দেখলাম, যে কিছু মনে রাখার বা মুখস্থ করার বিষয় আছে, আর কিছু বোঝার ব্যাপার আছে। দুই দিকেরটা মিলিয়ে আমাদের পড়াশোনাটা যেন ভালো হয়, তাহলে আমরা
আর তিনটে সমাস পড়লাম, তুমি একই সাথে দ্বন্দ্ব, দ্বিগু এবং কর্মধারয় আর কর্মধারয়ের যে প্রকারভেদ সেগুলো আমরা আলোচনা করলাম। তোমরা এই তিনটা একটু ভালো করে পড়ো। আমরা পরে এই কর্মধারায় পরে তৎপুরুষ, তৎপুরুষ পড়বো, তারপরে কি আছে, বহুব্রীহি পড়বো, অব্যয়ীভাব পড়বো, তারপরে বাকি দুইটা যা প্রাদি বা নিত্য। খুব কঠিন কিছু না, তোমাদের যেগুলো বলা হলো এইগুলো একটু তোমরা পড়ার চেষ্টা করো। আমি তোমাদের পিডিএফ দিয়ে দিচ্ছি, একটু পড়ে ফেলবে, হ্যাঁ। এবং সাথে সাথেই পড়লে হবে কি, যা শুনেছো কথা সেগুলো কাজে লাগবে মোটামুটি। আর পরে পড়তে গেলে আর মনে থাকবে না কিন্তু। তাহলে ঠিক আছে, আমরা বোধহয় আমাদের আজকের ক্লাসের প্ল্যান বা একটা শেষ প্রান্তে পৌঁছে এসেছি। তোমাদের সমাসের আলোচনার অর্ধাংশ আমরা শেষ করলাম, আজকে এ পর্যন্ত রেখে দিতে হবে। নসাদ ভাই আছেন নাকি? নসাদ ভাই, ভাই আছেন বোধহয়, কিন্তু শুনতে পাচ্ছেন না। আচ্ছা, ই তোমাদের তাহলে যদি কোনো কথা না থাকে, তোমরাও লিভ নাও, আমি দেখি তোমাদের এটা কি বলে ওটাকে, পিডিএফ, পিডিএফটা তোমাদের একটা গ্রুপে বা এখানে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ঠিক আছে, তোমরা ভালো থেকো। নসাদ ভাই আছেন? নসাদ ভাই বোধহয় শুনতে পাচ্ছে না।